কি ভাবছো? বাড়িতে এরপর কি হবে তা নিয়ে? চৈত্রী তাকালো নির্ময়ের পানে। চোখ দুটোরে তার একরাশ দুশ্চিন্তা বিদ্যমান। নির্ময় আলতো হাসল। চৈত্রীকে আশ্বাসের সুরে বলল, এত ভাবতে হবে না তোমাকে, সবটা সামলে নেব আমি। তুমি শুধু পাশে থেকো আমার। নির্ময়ের আশ্বাসের বাণীতেও যেন চৈত্রী মনের বিক্ষিপ্ত চিন্তা ভাবনা দমলে উঠল না। এত বড় একটা কাণ্ড ঘটিয়ে বলেছে সে নাকি সব সামলে নিবে। নিজের বাপের হাতের 2-4 ঘা পিঠে পড়লে একে খুঁজে পাওয়া দায় হয়ে যাবে, আর এ নাকি সব সামলে নিবে। চৈত্রী চোখ ফিরিয়ে নিল নির্ময় দিক থেকে। আবারও মশগুল হলো নিজের চিন্তা ভাবনা জগতে। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল নির্ময়। নিজের কোলের উপর রাখা ব্যাগ থেকে কতগুলো পলিথিন বের করে বাড়িয়ে দিল চৈত্রীর দিকে। বলল, এগুলো তোমার জন্য, উপহার দিলাম তোমাকে। চৈত্রী ভ্রু কুঁচকে তাকালো পলিথিনগুলোর দিকে, অতঃপর নির্ময়ের দিকে তাকিয়ে বলল, পলিথিন? এবার কেমন উপহার? এগুলো দিয়ে কি করব আমি? ঠোঁট বাঁকিয়ে হাসলো নির্ময়। ঠাট্টা সুরে বলল, কেন, বমি করবে তো? বাসে উঠলেই বমি দেওয়ার ধাত আছে তো তোমার। বিয়ের পর প্রথম তোমাকে বাস জার্নি উপহার দিয়েছি, সাথে তো বমি করার জন্য পলিথিনও দিতে হবে, তাই না? নয়তো আবার বলবে তোমার বড় দায়িত্ব জ্ঞানহীন। ফুঁসে উঠল চৈত্রী। নির্ময়কে শোনাতে চাইল কিছু কথা, কিন্তু বর শব্দটা মস্তিষ্কে প্রবেশ করতেই যেন কেঁপে উঠল চৈত্রী। থমকে গেল মুহূর্তের জন্য। এ লোকটা তার বর ভাবতে অন্তরস্থল জুড়িয়ে গেল প্রশান্তির হাওয়ায়। কাল পর্যন্ত যে লোকটার সাথে সে শুধুমাত্র একটা প্রেমের সম্পর্ক কাটিয়েছে, আজ সেই লোকটার সাথে জুড়ে গেছে এক পবিত্র বন্ধন। কাল থেকে যার পরিচয় ছিল প্রেমিক, আজ তার পরিচয় দাঁড়িয়েছে স্বামী। অবশেষে নির্ময় চৈত্রীর হয়েছে, চৈত্রী নির্ময়ের হয়েছে। নির্ময় তাকে নিয়ে বিদ্রূপ করে বলা কথায় পরিপ্রেক্ষিতে বলার ছিল অনেক কিছু, তবে এখন বলার নেই কিছুই। আপাতত স্বামী নামক এই পুরুষের শিরনে শান্তিতে ভরে যাচ্ছে তার বিক্ষিপ্ত মস্তিষ্ক। রাতের আধার ঘনিয়েছে, চারদিক নিস্তব্ধ গম্ভীর। সবাই ঘুমিয়ে পড়েছে হয়তো। অবশ্য এই রাত 2টায় কেই বা জেগে থাকবে? নির্ময় আর চৈত্রী মাত্রই বাসা থেকে নেমে দাঁড়ালো তাদের বাড়ির কাছের বাস স্ট্যান্ডে। ভাগ্যিস বাস স্ট্যান্ড থেকে তাদের বাড়িটা কাছেই, হেঁটে যাওয়া যায়। নয়তো এত রাতে মফস্বলে গাড়িহীনা বিপদে পড়তে হতো তাদের। নির্ময় নিজের ব্যাগটা কাঁধে চাপালো, অতঃপর এক হাতে চৈত্রীর হাত এবং অন্য হাতে চৈত্রীর ব্যাগটা নিয়ে হাঁটা লাগালো বাড়ির দিকে। চৈত্রী নিঃশব্দে হাঁটতে শুরু করলো নির্ময়ের পাশে পাশে। কিন্তু মনের মধ্যে যে তার উকি দিচ্ছে অজানা ভয়। বাড়ির দিকে তারা যতটা এগিয়ে যাচ্ছে, চৈত্রীর হৃদযন্ত্রের গতিও বেড়ে যাচ্ছে ততটা। সবটা জানার পর বাবা মা নিশ্চয়ই রেগে যাবে ভীষণ। তারপর কি হবে ভাবতে হাত পা ঠান্ডা হয়ে আসছে চৈত্রীর। ভয়ে কাঁপন ধরে যাচ্ছে শরীরে। মনের মধ্যে বারবার ঝুঁকি দিচ্ছে, কি হবে, কি হবে। মিনিট 5 হেঁটে নির্ময়দের ঘরের সামনে গিয়ে দাঁড়ালো তারা দুজন। নির্ময় মনের মধ্যে যে কোনো ভয় বা চিন্তা নেই তেমন নয়, তারও চিন্তা হচ্ছে ভীষণ। এত বড় একটা কাণ্ড ঘটিয়ে তো ফেললো। বাবা মা এখন কি প্রতিক্রিয়া যে দিবে ভাবতেই কিছুটা ভীত হয়ে পড়েছে সে। কিন্তু এখন ভয় পেলে চলবে না, সাহস নিয়ে দাঁড়াতে হবে সবার সামনে। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করলো নির্ময়। হাত উঁচিয়ে ধাক্কা দিল দরজায়। খুলল না কেউই। এত রাতে রাত জেগে কেউ বসে আছে নাকি? বাবা মা নিশ্চয়ই ঘুমাচ্ছে এখন। নির্ময় আবার হাত উঁচালো দরজা ধাক্কা দিবে বলে, কিন্তু চৈত্রী হাত মোচড়ামোচড়ি শুরু করলো। সে ছুটে যেতে চাইছে নির্ময়ের বাঁধন থেকে। বড্ড ভয় হচ্ছে যে তার। তবে নির্ময় ছাড়ল না চৈত্রীকে, আরও শক্ত করে ধরল চৈত্রীর হাতখানা। অগ্নির দৃষ্টিতে একবার তাকালো সে চৈত্রীর দিকে। চুপসে গেল চৈত্রী। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। নির্ময় ফিরে তাকালো দরজার দিকে। জোরে জোরে ধাক্কা দিতে শুরু করলো দরজাটা, সাথে আবার গলা উঁচিয়ে হাঁক ছাড়ল, মা, মা, দরজা খোলো। মুনিয়া বেগম ঘুমাচ্ছিলেন স্বামীর পাশে। হঠাৎ কারো দরজা ধাক্কানোর আওয়াজ পেয়ে ধরফড়ে উঠে বসলেন তিনি। সাথে ছেলের কণ্ঠস্বর কানে আসতে চমকে উঠলে যেন। এ তো নির্ময়ের কণ্ঠস্বর। তবে কি নির্ময় এসেছে? কিন্তু সে তো ঢাকায়, আজ আসবে এ বিষয়ে আগে তো কিছু জানালো না। আর এ রাতে নির্ময় আসলোই বা কেন? কেন, কিছু কি হয়েছে? কোনো বিপদ আপদ? মুনিয়া বেগমের ভাবনার মাঝে আবারও দরজা ধাক্কানোর শব্দ এলো, সাথে ছেলের কণ্ঠস্বরও। মুনিয়া বেগম আর সময় ব্যয় করলেন না, দ্রুতই বিছানা ছেড়ে উঠলেন। লম্বা লম্বা পা ফেলে সে এগিয়ে গেলেন দরজার দিকে। দরজা খুলে ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলেন কিছুটা, সাথে ভয়ও পেলেন। অন্ধকারে চোখের নজরে আসেনি এখনো তার। ছেলেটা এসব এসেছে কেন? কোনো খারাপ সংবাদ আবার না শুনতে হয় তাকে? মনের মধ্যে একরাশ ভয় দাপিয়ে রেখেই তিনি বললেন। এদিকে নির্ময় তাকালো মায়ের পানে, বলল, চলে এলাম।
বলতে বলতে চৌধুরীর হাত ধরে রেখে ঘরের ভেতর ঢুকলো নির্ময়। তারা ঘরে ঢুকতেই মুনিয়া বেগমের চোখ পড়ল লাল শাড়ি পরিহিত মাথা নুয়ে রাখা চৌধুরীর দিকে। চমকে উঠলেন তিনি। এত রাতে চৌধুরী নির্ময়ের সাথে কেন? সেও কি নির্ময়ের সাথে ঢাকা থেকে ফিরেছে? ফিরতেই পারে, কিন্তু লাল শাড়ি পরে এভাবে নির্ময় হাত ধরে কেন? অজানা আশঙ্কায় বুকটা কেঁপে উঠল মুনিয়া বেগমের। মনের মধ্যে জড়ো হলো আতঙ্ক। ঢোক গিলে সে বললেন। নির্ময় মাথা ঘুরে তাকালো চৌধুরীর পানে। মেয়েটা ভয়ে জড়সড় হয়ে রয়েছে। নিজেকে ধাতস্থ করলো নির্ময়। কাট কাট কণ্ঠে বলল, ওকে আমি বিয়ে করেছি মা। চমকে উঠলেন মুনিয়া বেগম। আজ যেন তার একের পর এক চমকানোর পালা। কি বলেছে ছেলে? সে বিয়ে করেছে চৌধুরীকে? কয়দিন আগে মেয়ে ঘটালো এক কাহিনী। চঞ্চল আর নেহের বিয়েটা সবাই পারিবারিকভাবে হয়েছে জানলেও তারা তো জানে কেন তারা এত তাড়াহুড়া করে তাদের বিয়ে দিয়েছিল। আর এখন ছেলেটা একদম পরিপূর্ণ বিয়ে করে হাজির হয়েছে তাদের সামনে। ছেলে মেয়ে দুটোকে বোধহয় মানুষ করতে পারলো না তারা। যে ছেলে মেয়েদের নিয়ে এক সময় গর্ব করতো তারা, সে ছেলে মেয়েই এখন তাদের মান সম্মান নিয়ে খেয়ালায় মেতেছে। মাথাটা ঘুরে উঠল মুনিয়া বেগমের। নিজের ভারসাম্য বজায় রাখতে না পেরে পড়ে যেতে নিলেন নিচে। নির্ময় হাত বাড়ালো মাকে ধরার জন্য, কিন্তু তার আগে সুলতান সাহেব এসে ধরলেন নিজের স্ত্রীকে। এতক্ষণ তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছিলেন সবটা। ছেলে দরজা ধাক্কানোর শব্দ পেয়ে উঠে এসেছিলেন তিনি, কিন্তু দরজার সামনে আসতেই ছেলের কথা শুনে যেন স্তব্ধ বনে গিয়েছিলেন। ছেলে তার বিয়ে করেছে, তাও কাউকে না জানিয়ে। হঠাৎ ছেলে মেয়ে দুটো অধপতনে চলে গেল এত। বুকের মধ্যে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে সুলতান সাহেবের। মুনিয়া বেগম তাকালেন সুলতান সাহেবের দিকে। স্বামীর সান্নিধ্যে এসে ডুকরে কেঁদে উঠলেন তিনি। সুলতান সাহেব উত্তর দিলেন না কোনো, শুধু তাকালেন ছেলের দিকে একবার। অতঃপর মুনিয়া বেগমকে দাঁড় করে এসে হেঁটে গেল ঘরের দিকে। কল লাগালো খালেদ সাহেবকে। আসতে বললেন তাদের বাড়িতে। খানিক সময় বাদে নির্ময়দের ঘরে এসে পৌঁছালেন খালেদ সাহেব, চামেলি বেগম আর নিহা। এসে সবটা শুনে যেন থম মেরে গেলেন খালেদ সাহেব আর চামেলি বেগম। ছেলে মেয়ের এত অধঃপতনে যেন ভারী পড়ল তাদের হৃদয়। ছেলের কাহিনীটা কোনোভাবে সহ্য করে শক্ত হাতে গুছিয়ে নিতে পারলেও মেয়েটা পারলেন না চামেলি বেগম। বাবা মা মেয়েদের ব্যাপারে এমনি খুঁতখুঁতে হয় একটু। রাগে দুঃখে ফুঁসে উঠলেন চামেলি বেগম। এগিয়ে গেল চৌধুরীর দিকে। হাত উঁচিয়ে একটা চড় মারলেন চৌধুরীর গালে। তবে চড়টা লাগলো না চৌধুরীর, সেখানে লাগলো নির্ময়ের বুকে। চৌধুরীকে চড় মারার জন্য হাত ওঠাতে নির্ময় গিয়ে দাঁড়িয়েছিলেন চৌধুরীর সামনে। আর নির্ময় চৌধুরীর থেকে যথেষ্ট লম্বা হওয়ায় চড়টা তার গালে না পড়েছে নির্ময়ের বুকে। নির্ময় দ্রুত হাত দিল নিজের বুকে। চড় খাওয়া স্থানটা যেন জ্বলে যাচ্ছে। এটা চড় নাকি আরো কিছু? নির্ময় তাকালো চামেলি বেগমের মুখ পানে। মনে মনে বলল, মা গো মা, আমার শাশুড়ির হাতে তো বেশ জোর, পুরো একটা বড় সড়ো হাতির জোর। এক চড়েই মনে হলো আমার বুকের পাঁজরের ভেঙে দিয়েছে। আরেক চড় তো পাঁজর ভেঙে হৃৎপিণ্ড ভর্তা করে দিতে পারতো এই আচ্ছা, আর এক চড়ে তো পাঁজর ভেঙে হৃৎপিণ্ড ভর্তা করে দিতে পারতো এই মহিলা। ইস, আমি যদি না আসতাম আর এই চড় যদি আমার বইয়ের গালে পড়তো, তবে সাথে সাথে আমার বইয়ের মুখের নকশা বদলে যেত আজ নির্ঘাত। চৌধুরী গালে চড় মারতে না পেরে চামেলি বেগম ফুঁসে উঠলেন আরো। নির্ময় দিকে তাকিয়ে অগ্নিকণ্ঠে বললেন, আমার সামনে থেকে সরে যাও নির্ময়। আজকে ওকে আমি শেষ করে ফেলবো। ওকে আমি এর জন্য ঢাকা পাঠিয়েছিলাম, এর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি ওকে। যে মেয়েকে দিয়ে মান সম্মান থাকবে না, সেই মেয়েকে মেরে নদীতে ভাসিয়ে দেবো আমি। চৌধুরী ভয় পেয়ে গেল ভীষণ। মুখ লুকালো নির্ময়ের পেছনে। খামচে ধরল নির্ময়ের পিঠের কাছের পাঞ্জাবির অংশটা। নির্ময় বুঝলো চৌধুরীর ভয়টা। সে ঢাল হয়ে দাঁড়ালো চৌধুরীর সামনে। চামেলি বেগমকে উদ্দেশ্য করে বলল, ওকে মারবেন না কাকি, ওর কোনো দোষ নেই এখানে। ও এই বিয়ে করতে চায়নি, আমি জোর করে করেছি ওকে বিয়ে। চামেলি বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন নির্ময়ের পানে। বললেন, কেন জোর করে বিয়ে করেছ আমার মেয়েকে? তুমি জানতে না ওর সাথে রাজের বিয়ে ঠিক করেছি আমরা? ওর সাথে নাকি রাজের প্রেমের সম্পর্কও ছিল। এখন আমি তাদের কি উত্তর দেব? এতক্ষণে মুখ খুলল চৌধুরী। এখন যেন আর মুখ না খুললেই নয়। এই রাজ এই সন্তানটার জন্য এভাবে বিয়ে করতে হয়েছে ওদের। ওই শয়তানটার জন্যে আজকের এই পরিস্থিতি সংঘটিত হয়েছে, নয়তো এত কিছু হতোই না। তাদেরও মা বাবাকে না জানি এভাবে বিয়ে করতে হতো না। ভয় পাচ্ছে চৌধুরী, কিন্তু ভয় পেয়ে বসে থাকলে তো হবে না, তাকে বলতেই হবে। জোরে একটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করলো চৌধুরী। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মিথ্যে কথা, সব মিথ্যে কথা। রাজের সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই।
ও মিথ্যে বলেছে তোমাদের সবাইকে, আর তোমরাও বিশ্বাস করে নিয়েছো ওর কথা। আমার কাছে একবার জিজ্ঞেস করার অবধি প্রয়োজন মনে করলে না যে সত্যি নাকি মিথ্যে? আমার থেকে ওই রাজ না ফাজ তোমাদের কাছে বেশি বিশ্বস্ত হয়ে গেল যে আমাকে না জিজ্ঞেস করে ওই রাজের সাথে বিয়ে ঠিক করে দেওয়ার মতো একটা সিদ্ধান্ত নিয়ে ফেললে তোমরা। চৌধুরীর কথা যুক্তিসঙ্গত বেশ। কিছুটা দমে গেলেন চামেলি বেগম সহ সবাই। সত্যি তো, তারা শুধুমাত্র রাজের কথা শুনে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। রাজ মিথ্যা বলছে নাকি সত্যি তার বাজ বিচার করারও প্রয়োজন মনে করেনি তারা। কিন্তু ছেলেরা যে এভাবে তাদের মিথ্যা বলবে বুঝতে পারেনি কেউই। ছেলেটাকে ছোটবেলা থেকে অনেকবার দেখেছে চামেলি বেগম, এত খারাপ কখনো মনে হয়নি তো তার। সবাইকে নিশ্চুপ থাকতে দেখে চৌধুরী মুখ খুললো, আবার বলল, আর নির্ময় ভাইও মিথ্যে কথা বলছে। উনি আমাকে জোর করে বিয়ে করেনি, আমি নিজের ইচ্ছায় বিয়ে করেছি ওনাকে। আর যদি বলো আমার কারোর সাথে প্রেমের সম্পর্ক ছিল, তবে আমিও বলবো হ্যাঁ, আমার একজনের সাথে ছিল, গভীর প্রেমের সম্পর্ক ছিল। আর সেই পুরুষটা শুধুমাত্র নির্ময়, কোনো রাজফাজ না। অনেক আগে থেকে নির্ময় ভাই আর আমার প্রেম চলছে, শুধু তোমরা বুঝতে পারোনি। আর এই বিয়ে এটাও তোমাদের জন্যই করতে বাধ্য হয়েছি আমরা। তোমাদের কাছে নিজেদের মেয়ের কথার চাইতে একটা বাইরের মানুষের কথা বেশি বিশ্বস্ত মনে হয়েছে। তার উপর যে পরিকল্পনা করেছিলে বাড়ি এনেই বিয়ে দিয়ে দিবে রাজ ভাইয়ের সাথে, তাই ভয় পেয়ে গিয়েছিলাম আমরা, আর সেই ভয় থেকে বিয়ে করে নিয়েছি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো চৌধুরী। অনেক সাহস নিয়ে কথাগুলো বলে তো ফেললো, কিন্তু এখন কি হবে? বাবা মা রেগে বাড়ি থেকে বের করে দিবে কি তাকে? দিলে দিক, সেও নির্ময়ের হাত ধরে তাহলে আজ বেরিয়ে যাবে এক কাপড়ে। কিন্তু তাই বলে নির্ময়কে ছাড়া সে থাকতে পারবে না কিছুতেই। চৌধুরী তাকালো সবার দিকে, চুপচাপ সবাই, যেন এই মুহূর্তে মৌন ব্রত পালন করছে এক একজন। কেমন থমথমে একটা পরিবেশ। চৌধুরী ভয় বেড়ে গেল আরও। সবাই চুপচাপ কেন এত? এটা কি ঝড় আসার আগের পূর্বাভাস? এরা কি তাকে আর নির্ময়কে আলাদা করে দেওয়ার চিন্তা ভাবনা করছে কোনো? যদি চিন্তা ভাবনাকে ভুল প্রমাণিত করে মুখ খুললেন সুলতান সাহেব। খালেদ সাহেবের দিকে তাকিয়ে বললেন, আপনি এখন তাহলে চৈতালিকে ঘরে নিয়ে যান খালেদ ভাই। ব্রুদা কুচকে এলো নির্ময়ে। চৌধুরী ঘরে কেন যাবে? সে বিয়ে করেছে চৌধুরীকে। চৌধুরী এখন বউ তার, সে এখন তো তার সাথেই থাকবে। আলাদা কেন থাকবে? বিয়ে করেছে কি সে এই ঘরে আর চৌধুরী অন্য ঘরে থাকার জন্য নাকি? তার বাবা আবার চৌধুরীকে তার বাপের ঘরে পাঠিয়ে কেন দিচ্ছে? মতলব কি তাদের? নির্ময় তাকালো নিজের বাবার পানে, বলল, বাবা, আমি বিয়ে করেছি চৈত্রীকে। সুলতান সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন নির্ময়ের পানে, থমথমে কণ্ঠে বললেন, সে জানি আমরা। তাহলে ওকে ওদের ঘরে পাঠিয়ে দিচ্ছ কেন? হুট করে এসে বললেই তো হয় না যে বাবা বিয়ে করেছি আমি। আগে আমাদের বুঝতে দাও বিষয়টা। দুই পরিবারে বসে একটা সিদ্ধান্ত উপনীত হই নেই তা। আর হ্যাঁ, এর মধ্যে আলাদা থাকবে তোমরা। বাবার কথা চমকে উঠল নির্ময়। বিয়ে করেছে সে কি আলাদা থাকার জন্য নাকি? বউ থাকতেও ব্যাচেলরদের মতো জীবনযাপন করতে হবে তাকে? এই কেমন কথা? এত বছর না হয় বাধ্য হয়ে একা থেকেছে, তাই বলে এখনো অসম্ভব। নির্ময় নড়ে চড়ে উঠল একটু, আমতা আমতা করে বলল, তো এখনই সিদ্ধান্ত নাও না, সমস্যা কি? ছেলের বেহাপনা দেখে অবাক হচ্ছে সুলতান সাহেব। একে তো একা একা বিয়ে করে বাড়ি ফিরেছে, সে কথা আবার বড় মুখ করে বলছে ও বারবার। চোখে মুখে কোনো লাজ লজ্জা বা অপরাধের রেশটুকু নেই। এখন যে আলাদা থাকার কথা বলেছে ছেলে, যে তা অধৈর্য হয়ে পড়েছে তা তাকে দেখে বোঝা যাচ্ছে। তার চুপচাপ অন্তর্মুখী স্বভাবের ছেলেটা এতটা নির্লজ্জ আর বেহায়া হয়ে উঠল কবে বোধগম্য হচ্ছে না সুলতান সাহেবের। দাঁতে দাঁত চাপলেন তিনি, ছেলের দিকে তাকিয়ে বললেন, ফজরের আজানের সময় হয়ে গেছে, একটু পরেই আজান দিবে। এই ব্যাপারে আমরা পরে কথা বলবো। সুলতান সাহেবের কথার উপর আর কথা বলল না কেউই। তাদের কাছ থেকে বিদায় নিয়ে চৌধুরী হাত টেনে তাদের ঘরে নিয়ে গেলেন চামেলি বেগম। নির্ময় অসহায় দৃষ্টিতে তাকালো চৌধুরী যাওয়ার পানে, বিড়বিড়িয়ে বলল, চঞ্চল ভাই আর নিহাপু রাতের আধারে ধরা পড়ে 2-4টে চড়থাপ্পড় খেয়েও এক হয়ে গেল, আর আমি সোজা বিয়ে করেও বউয়ের কাছে থাকার অনুমতি পেলাম না। এই কেমন নির্মম বিচার! এর থেকে 2-4টে চড়থাপ্পড় মেরে বাবা বলতো যে, যা তোর বউকে নিয়ে ঘরে যা। সময় বয়ে চলেছে নিজের গতিতে। মাঝখানে কেটে গেছে গোটা একটা দিন। এখন সন্ধ্যা পেরিয়ে ধরণীতে হানা দিয়েছে রাতের তপসা। ঘড়ির কাঁটায় টিকটিক করে জানান দিচ্ছে রাত 12টা বেজেছে প্রায়। নির্ময় বিছানায় শুয়ে এসে ছটফট করছে ভীষণভাবে। আজ সারাদিন চৌধুরীর সাথে নির্ময়ের দেখা হয়নি একবারও। মেয়েটা জানালাটাও খুলেনি আজ একবারও।
কি হলো না হলো কিছুই জানতে পারছে না সে। এদিকে তার বাবা মাও কিছু জানাচ্ছে না। কি সিদ্ধান্ত নিল না নিল নাকি এখনো নেয়নি কিছুই বুঝতে পারছে না। বাবা মায়ের কাছে এখন জিজ্ঞেসও করা যাচ্ছে না এ বিষয়ে কিছু। এমনিতে তো কম নির্লজ্জগিরি করেনি, একা একা বিয়ে পর্যন্ত করে ফেলেছে, কিন্তু বাবা মা তো কিছু জানাচ্ছে না। শেষে লজ্জা শরম ফেলে বাবার কাছে রাতের খাবারের সময় জিজ্ঞেস করেই বসলো, বাবা কি সিদ্ধান্ত নিলে তোমরা? নির্ময় এ প্রশ্ন করে নিজের নির্লজ্জতার প্রমাণ দিলেও তাকে হতাশ করে তার প্রশ্নের কোন উত্তর দেয়নি সুলতান সাহেব। চুপচাপ খেয়ে দিয়ে নিজের রুমে চলে গিয়েছিল সে। এদিকে চুট্রিকে কাল এখান থেকে নিয়ে তার মা আবার মেরেছে টেরেছে নাকি কিছুই তো জানতে পারেনি নির্ময়। মারতেও পারে, যে দরজাল মহিলা একজোরে তার বুকটা অসাড় করে দিয়েছে যেন। ডাক্তাররা অপারেশনের আগে রোগীদের অসাড় করতে ফাও যে অত অত দামের ওষুধ ব্যবহার করে কেন কে জানে। এই মহিলাকে নিয়ে গেলেই তো পারে, বিনা পয়সায় এক থাপ্পড়ে অসাড় করে দিবে রোগীর অঙ্গ প্রত্যঙ্গ। নির্মল ভীষণ চিন্তা হচ্ছে চৈত্রীকে নিয়ে। কি অবস্থা মেয়েটার কে জানে। কল দিলেও কয়েকবার তাও ধুলো না চৈত্রী। শুধু মাঝখান থেকে মেসেজ করে জানিয়েছে যে তার আশেপাশে নাকি সবসময় কেউ না কেউ আছে, তাই জানালাও খুলতে পারছে না আর কথাও বলতে পারছে না। কিন্তু এইটুকু কি আর হৃদয় ঠান্ডা হয়? সব থেকে বড় কথা, বিয়ে হয়েছে তাদের, বিয়ের পরও কি বউ ছাড়া থাকা যায়? একদম থাকা যায় না। বিয়েটা তো করেছে সে বউয়ের কাছে থাকার জন্য। সে বউয়ের কাছে যদি না থাকতে পারে তাহলে কিভাবে হবে? তারপর থাকতে তো পারছেই না, কথাও বলতে পারছে না। এ কেমন অত্যাচার শুরু করেছে। মনটা কেমন যেন অস্থির অস্থির লাগছে নির্ময়ের। তার অস্থিরতার মাঝে কর্কশ কণ্ঠে বেজে উঠল তার মোবাইলটা। বিছানার উপরে অনাদরে এতক্ষণ ফেলে রাখা ছিল তার মোবাইল নামক জড়বস্তু। নির্ময় পাশ পেয়ে তাকালো সেদিকে। মোবাইলের স্ক্রিনে ভেসে উঠল গর্ধব মহিলা নামটা। যাক, অবশেষে চৈত্রী কল করেছে তাহলে। নির্ময় ঠোঁটের কোণে ভেসে উঠল প্রশান্তির হাসি। দ্রুত সে কলটা ধরল, কানে কাছে নিয়ে অস্থির কণ্ঠে বলল, হ্যালো, কি অবস্থা তোমার? সমস্যা কি? সারাদিন কোনো খোঁজ খবর নেই কেন? চৈত্রী বুঝলো নির্ময় উৎকণ্ঠা। সে একটু হাসলো। লোকটা তার কোনো খোঁজ না পেয়ে একটু বেশি অস্থির হয়ে উঠেছে বোধ হয়। চৈত্রীটাকে আশ্বস্ত করার উদ্দেশ্যে স্বাভাবিক কণ্ঠে বলল, আমি ঠিক আছি, চিন্তা করবেন না আপনি। নির্ময়ের অস্থিরতা কমল না তবুও। অস্থিরতা ভরা কণ্ঠে সে আবার বলল, সারাদিন খোঁজ খবর নেই, আর এখন এসে বলছো চিন্তা করবেন না? এমন করলে চিন্তা তো এমনিতেই চলে আসে। আমি ঠিক আছি তো। ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো নির্ময়। কণ্ঠ কিছুটা স্বাভাবিক করে বলল, ঘুমিয়েছে সবাই? কেন? বাইরে এসো তাহলে। চৈত্রী জানতো নির্ময় এখন এমন কিছুই বলবে, কিন্তু এই মুহূর্তে বাইরে তো যাওয়া যাবে না কিছুতেই না। আগেরবার চঞ্চল ভাই আর নেহার আপুর কথা বেশ মনে আছে তার। সে একই ঘটনার পুনরাবৃত্তি যদি আজ আবার ঘটে তবে কেলেঙ্কারি হয়ে যাবে। লজ্জায় কারো সামনে দাঁড়ানোর আর উপায় থাকবে না। এমনিতে তারা কম দোষ তো আর করেনি দুজন। বাবা মাকে না জানিয়ে বিয়ে করেছে। বাবা মার কাছে তাদের ছেলে মেয়ের এই অপরাধের চেয়ে আর বড় অপরাধ কি হতে পারে? তপ্ত নিঃশ্বাস ছাড়লো চৈত্রী। নির্ময়কে বোঝানোর সুরে বলল, না, সেদিন রাতে বাবা দরজা খোলা পেয়েই চঞ্চল ভাই আর নিহাপুকে ধরেছিল। আজ আবার যদি আমাদের ধরে কেলেঙ্কারি হয়ে যাবে তাহলে? এমনি আমাদের নিয়ে সমস্যা চলছে বাড়িতে, এখনো কেউ মেনে নেয়নি আমাদের। এখন যদি আবার এই রাতের অন্ধকারে আমরা দুজন আবার কারো কাছে ধরা পড়ি তবে সমস্যাটা আরো বাড়বে, কমবে না। বুঝুন আপনি। নির্ময় ভেবে দেখলো চৈত্রী ভুল বলেনি কিছু। ঠিকই, তারা এই মুহূর্তে পারিবারিক সমস্যায় জর্জরিত। বিয়ে করেছে একারা একারা। এই মুহূর্তে কারো হাতে আবার ধরা পড়া মানে নিজের পায়ে নিজের কোড়াল মারা। নির্ময় উঠে দাঁড়ালো বিছানা ছেড়ে, বলল, আচ্ছা ছাদের দরজা খোলো। ভ্রু কুচকালো চৈত্রী, বলল, ছাদের দরজা খুলে কি হবে? খুলতে বলেছি খুলবে। সময় নষ্ট না করে তাড়াতাড়ি দরজা খোলো। এখন আমার কাছে এক এক মিনিটও অনেক মূল্যবান, বোঝো তুমি? চৈত্রী বলতে চাইলো আরো কিছু, কিন্তু বলতে দিল না নির্ময়। সে তাড়া দিয়ে বলল, তাড়াতাড়ি দরজা খোলো, এখন রাখছি আমি। কথাটুকু বলে কলটা কেটে দিল নির্ময়। চৌধুরী ভ্রু কুচকে খানিক সময় চেয়ে রইল মোবাইলের দিকে, অতঃপর নীরবে নিঃশব্দে উঠে এলো ছাদের দিকে। চুপি চুপি দরজা খুলে ওপাশ থেকে ছাদে আসবে, কথা বলবে তার সাথে। কিন্তু বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরও নির্ময় দেখা পেল না চৌধুরী। কোথায় নির্ময়? তাকে এত তাড়া দিয়ে কোথায় হাওয়া হয়ে গেল এই লোক? হয়তো সে ছাদে আসেনি এখনো। তাকে এত সময় দাম দেখিয়ে নির্ময় নিজেই এখনো এসে পৌঁছাতে পারেনি ছাদে। কি যেন বলেছিল নির্ময়, তার সময়ের অনেক মূল্য। কোথায় গেল এখন সেই মূল্য?
চৈত্রী সেই কখন চলে এলো ছাদে আর সে এখনো পৌঁছাতে পারেনি। চৈত্রী অপেক্ষা করতে লাগলো নির্ময় পথ চেয়ে, তবে দেখা মিলছে না তার কাঙ্ক্ষিত পুরুষের। মোবাইলের লাইটটাও বন্ধ করে রেখেছে, আবার কেউ এখানে আলো জ্বলতে দেখে না আবার সন্দেহ করে। তাই সব আলো নিভিয়ে অন্ধকারে ঘাপটি মেরে চৈত্রী অপেক্ষা করছে নির্ময়ে। যদিও একটু ভয় ভয় লাগছে তার, তবু নির্ময়ের সাথে একটু দেখা করার লোভে দাঁড়িয়ে আছে সে। আজ সারাদিনই একবারও দেখা হয়নি তার স্বামী নামক প্রেমিক পুরুষটার সাথে। চৈত্রীর ভয় আর ভাবনার মধ্যে সে নিজের পাশে অনুভব করলো কাউকে। কলিজাটা ধক করে উঠল তার। তবে কি সে ছাদে উঠেছে টের পেয়ে গেছে কেউ? কিন্তু বাড়ির কেউ হলের পাশে এসে এভাবে নিশ্চুপ দাঁড়িয়ে থাকবে কেন? এখানে এসে তো হুলস্থুল বাঁধিয়ে দেবে, বা অন্তত পক্ষে তাকে বলবে কিছু। আচ্ছা, তার পাশে অবস্থানত ব্যক্তিটা আবার কোনো অশরীরই নয় তো? ভয় হচ্ছে চৈত্রীর ভীষণ। রাত 12টা তো গড়িয়ে গিয়েছে। অনেকের মুখে সে শুনেছে রাতের এই সময়টা নাকি ভালো না। এ সময় নাকি বাইরে ভূত পেয়ে তার অশরীরীদের আনাগোনা থাকে। তাছাড়া ছোটবেলা থেকে চৈত্রী শুনেছে তাদের ছাদের কিনারা ঘেঁষে দাঁড়িয়ে থাকা তেঁতুল গাছটা নাকি ভূতের উপদ্রব রয়েছে। কথাগুলো ভাবতে অন্তরাত্মা কেঁপে উঠল চৈত্রীর। পাশ পেয়ে তাকিয়ে কি কেন কিছু দেখা বা জিজ্ঞেস করার সাহস হচ্ছে না তার। চৈত্রী শুনেছে ভূত পেতের সামনে নাকি ঘাড় বাঁকিয়ে তাকাতে নেই, তবে তারা তৎক্ষণাৎ ঘাড় মটকে দেয়। ভয় যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল চৈত্রীকে। হৃদযন্ত্রটা অসম্ভব গতিতে লাফিয়ে চলতে চান। ভয়ে গলা শুকিয়ে আসছে। না, এখান থেকে তাকে পালাতে হবে এখনই। এই ভূত পেতের হাতে এই মুহূর্তে নিজের জীবনটা দেওয়ার কোনো শখ নেই তার। নতুন বিয়ে হয়েছে তার, এখনও নির্ময়ের সাথে সংসার করা, 2-4টা বাচ্চা পয়দা করা যে বাকি। মনে মনে সৃষ্টিকর্তাকে স্মরণ করলো চৈত্রী। দৌড় লাগালো পিছন ঘুরে, কিন্তু দৌড়ে আর যেতে পারল না সে। পেছন থেকে একটা শক্তপোক্ত পুরুষালী হাত এসে হাত টেনে ধরলো তার বাম হাতটা। শীতল সে পুরুষালী হাত। চৈত্রী ভয় পেয়ে গেল আরো। সে শুনেছে ভূত পেতের হাতও নাকি ঠান্ডা হয় এমন। এই নির্ঘাত কোনো ভূত পেতই হবে। কেন যে সে নির্ময়ের কথা মতো আজ ছাদে আসতে গেল কে জানে। শেষ পর্যন্ত কিনা তাকে এই ভূত পেতের হাতে নিজের জীবনটা দিতে হবে। ভাবতে সারা শরীর থরথর করে কাঁপতে শুরু করলো তার। চোখজোড়া ভরে এলো, মনে হচ্ছে এখনই জ্ঞান হারাবে সে। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো এক চেনা কণ্ঠস্বর। সে বলল, সমস্যা কি? এভাবে মৃগী রোগীর মতো কাঁপছো কেন? চমকে উঠল চৌধুরী। এটা নির্ময় কণ্ঠস্বর। নির্ময় এখানে এলো কোথা থেকে? ওদের বাসার ছাদ থেকে এ বাসার ছাদে এলো কিভাবে? নিজের দরজা তো আটকানো ভেতর থেকে, আর তাদের 2 ঘরের ছাদ এতটাও কাছে না যে লাফিয়ে আসতে পারবে। তার মানে কি এ ভূতটা বশে নিয়ে ফেলেছে নির্ময়কে? নির্ময় দেহের মধ্যে ঢুকে গেছে ভূতটা। এ তার কি সর্বনাশ হলো শেষমেশ? বিয়ের পরের দিনই কিনা তার স্বামীকে বশ করে নিল ভূত। এখন কিনা এক মানুষরূপে ভূতের স্বামীর সাথে সংসার করতে হবে তাকে। চাপা কান্নার আওয়াজ আসতে শুরু করলো চৈত্রী কণ্ঠনালী থেকে। কেঁদে কেঁদে সে বলতে শুরু করলো, আমার কি সর্বনাশ হলো গো! শেষে কিনা আমার এমন দিন আসলো আমার জীবনে। এখন কি হবে আমার? এত বড় সর্বনাশ আমার কেন হলো? চৌধুরীর এমন উদ্ভট বিলাপে সুরে কান্নার ভ্রু কুঁচকেল নির্ময়। সে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, এভাবে কাঁদছো কেন? তোমার আবার কি সর্বনাশ হলো? চৌধুরীর কান্নায় বিরতি দিল একটু। নাক টেনে টেনে বলল, সর্বনাশের আর বাকি কি আছে? যা হওয়ার তা তো হয়েই গেল। নির্ময় বুঝলো না কিছুই। সে চোখ ছোট ছোট করে তাকালো চৌধুরীর পানে, বলল, এত হেয়ালি না করে ছেড়ে কাশো তো এবার। কাঁদছো কেন? কি সর্বনাশ হয়েছে তোমার? চৌধুরী অন্ধকারে তাকালো নির্ময়ের মুখ পানে। যদিও এই আধারে তার মুখ স্পষ্ট নয়, চাঁদের আলোয় শুধুমাত্র অবয়ব বোঝা যাচ্ছে। চৌধুরী এক হাত উঁচিয়ে রাখলো নির্ময়ের গালে, নাক টেনে টেনে বলল, এই যে ভূতে ধরেছে আপনাকে, বিয়ের 2 দিন যেতে না যেতেই আমার স্বামীকে ভূত বশ করে নিল। হায় আল্লাহ, এ কি সর্বনাশ হলো আমার! নির্ময় যেন আকাশ থেকে পড়লো চৌধুরীর কথায়। ভূতে ধরেছে তাকে? কি আবল তাবল বলেছে এ মেয়ে। নির্ময় চোখ বড় বড় করে তাকালো চৌধুরীর পানে, বলল, হালকা লাল পানীয় সেবন করে এসেছো নাকি? নয়তো এই ধরনের উদ্ভট কথা কেন বলছো? আমাকে ভূতে কেন ধরবে? আমাকে ভূতে কেন ধরতে যাবে? চৌধুরী হাতের উল্টো পিঠে চোখ মুছল, বলল, পাগল কখনো নিজে বলে সে পাগল? তেমন ভূতে ধরা মানুষও কখনো কি বলবে যে আমায় ভূতে ধরেছে? নির্ময় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো চৌধুরীর পানে, চিবে চিবে বলল, তোমাকে আমি শুধু গর্ধব মহিলা বলি না, তুমি আসলেই গর্ধব একটা। এই যুগে এসে এই ভূত প্রেতে বিশ্বাস করে কেউ? চৌধুরী পাত্তা দিল না নির্ময়ের কথায়। সে আলতোভাবে হাত ধরল নির্ময়, তাকে অভয় দিয়ে বলল,
আপনি একদম চিন্তা করবেন না নির্ময় ভাই, আমি কালই আপনাকে ওঝার কাছে নিয়ে যাব। ওঝা আপনার ভূত ছাড়িয়ে দেবে কিছুক্ষণের মধ্যেই, তারপর আপনি আবার ভালো হয়ে যাবেন, আমার হয়ে যাবেন। দাঁতে দাঁত চাপলো নির্ময়, বলল, আর একটা কথা বললে এক চড়ে তোমার মাথার ভূত আমি ছাড়িয়ে দেবো গর্ধব মহিলা। এত কষ্ট করে গাছ বেয়ে ছাদে উঠে এসেছি তোমার সাথে সময় কাটাতে, আর তুমি কিনা ভূত ভূত করে হেদিয়ে মরছো। তোমার এই নরম গানে আমার শক্ত হাতের থাপ্পড় পড়ার আগে এই ভূত ভূত জপ থামাও বলছি। চৈত্র অবাক হলো, গোল গোল চোখেলে তাকালো নির্ময়ের পানে, অবাক কণ্ঠে বলল, আপনাকে তাহলে ভূতে ধরেনি নির্ময় ভাই? আপনি গাছ বেয়ে আমাদের ছাদে উঠেছেন? নির্ময় চোখ ছোট ছোট করে তাকালো চৈত্রের পানে, বলল, হ্যাঁ, কেন? তুমি ভেবেছিলে কি আমি হাওয়ায় উড়ে ওই ছাদ থেকে এই ছাদে চলে এসেছি? ঠিক, সে তো এমন কিছুই ভেবেছিল, আর সেই জন্য তো সে ভেবেছিল ভূতে ধরেছে নির্ময়কে। কিঞ্চিত সময় নিয়ে চৈত্রী তাকিয়ে রইল অন্ধকারে নির্ময়ের মুখশ্রীর অবয়বের পানে। হঠাৎ তার মনে পড়ল কিছু একটা, ঝাঁঝালো কণ্ঠে সে বলল, তাহলে আমার পাশে এসে কথা কেন বলেননি? হ্যাঁ, অন্ধকারে ভূতের মতো কেন দাঁড়িয়েছিলেন? আমার ভয় দেখাতে? নির্ময় সৌর দৃষ্টিতে তাকালো চৈত্রীর পানে, বলল, ভয় কেন দেখাতে যাবো তোমাকে? গাছ বেয়ে ছাদে উঠতে উঠতে হাঁপিয়ে গিয়েছিলাম আমি, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু শান্ত করছিলাম নিজেকে। চৈত্রী বোকা বোকা দৃষ্টিতে তাকালো নির্ময়ের পানে। কি হলো আর সে কি ভেবেছিল? আসলেই সে গর্ধব মহিলা, নয়তো কিছু না জেনে না বুঝে এত সব কেউ নিজের মনে মনে ভাবে নাকি? নির্ময় তাকালো চৈত্রের পানে, সময় ব্যয় করলো না আর। এমনিতে এই ভূত ভূত করে অনেকটা সময় নষ্ট হয়ে গিয়েছে, এরপর আরও সময় এখানে খোলা আকাশের নিচে অতিবাহিত করলে ধরা পড়ার ভয় আছে। তাছাড়া সময় তো যাচ্ছে, এরপর রাত শেষ হলে বইয়ের কাছে তো আর থাকতে পারবে না। সে অনুমতি এখনো পাশ হয়নি নির্ময়ের জন্য। নির্ময় হাত ধরল চৈত্রী, বলল, চলো রুমে চলো। চমকে উঠল চৈত্রী, রুমে চলেও মানে কি? এই লোক এই মধ্যরাতে কিনা ওর ওয়াশরুমে যাবে? এই লোকে মধ্যরাতে কিনা ওর রুমে যাবে? তারপরে যদি কারো কাছে ধরা পড়ে যায় তখন কি হবে? ভাবতে অন্তরাত্মা কেঁপে উঠল চৈত্রীর। ভয় পেল সে, ভয়তো কণ্ঠে বলল, কার রুমে? কোন রুমে? নির্ময় ভাবলে সে নির্বিকার ভঙ্গিতে বলল, কেন তোমার রুমে? আমার বউয়ের রুমে ছাড়া আর কার রুমে যাব আমি? কিন্তু কোনো কিন্তু নয়। নির্ময় চৈত্রীর দিক হাত টেনে ঢুকলো, পা রাখলো ভিতরে, আস্তে করে লাগিয়ে দিল ছাদের স্টিলের দরজাটা। সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, আজ আমি থাকবো তোমার সাথে, তোমার বিছানায় তোমার সাথে ঘুমোবো। আটকে উঠল চৈত্রী, কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মানে কি এসবের? বিয়ে করেছি কি বউ রেখে আলাদা থাকার জন্য নাকি? বিয়ের পরও কেন ব্যাচেলারদের মতো থাকবো আমি? তাছাড়া বিয়ে করেছি কিন্তু আমার বাসর হয়নি এখনো। এর থেকে লজ্জাজনক আর কি হতে পারে বলো তো? ঢাকা গিয়ে আমার এই মুখ আমি বন্ধু বান্ধবদের কিভাবে দেখাবো তাই বুঝতে পারছি না। কি একটা অবস্থা! বাড়িতে এসে এমন কিছু হবে বুঝতে পারলে বাসন না সেরে বাড়িতেই আসতাম না আমি। বিয়ে করে বাসন সেরে তবেই এই মুখ হতাম। চৈত্রী হতভম্ব, কি সব বলছে এই লোক? এই লোকটা ধীরে ধীরে বেপরোয়া আর ঠোঁট কাটা হচ্ছে ভীষণভাবে। অকপটে কিভাবে বাসরের কথা বলছে, লজ্জা করছে না একটুকু? কিন্তু এর কথা শুনে চৈত্রীর লজ্জা লাগছে ভীষণ। লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছা করছে একদম। তবে লজ্জা পেয়ে বসে থাকলে এই মুহূর্তে চলবে না। এই ব্যাটার পাগলামি থামাতে হবে, নয়তো আজ ধরা পড়লে আবার একটা ঝামেলা হবে। ধোক গেল চৈত্রী, বলল, পাগল হয়েছেন? কেউ দেখে ফেলে কি হবে বুঝতে পারছেন আপনি? নির্ময় উত্তর দিল না কোনো। চৌধুরী হাত টেনে ঢুকলো সে রুমের ভেতর, নিঃশব্দে আটকে দিল দরজাটা। ঘুরে দাঁড়ালো চৌধুরীর দিকে, বলল, বউ ছাড়া থাকা যে কতটা যাতনা তুমি বুঝবে কি? তোমার তো বউ নেই তাই এত বড় কথা বলছো, বউ থাকলে ঠিক বুঝতে আমার যন্ত্রণা। বাম হাতটা উঁচিয়ে ধরলো চৌধুরী। সে হাতের তর্জনী আঙুল তাক করলো নির্ময়ের দিকে, বলল, দেখুন। নির্ময় পা বাড়িয়ে হাঁটা ধরলো বিছানার দিকে, হাঁটতে হাঁটতে বলল, আজ কিছু দেখার ইচ্ছে নেই আমার, নিজেকে নিয়ন্ত্রণ করতে চাইছি কয়টা দিন। আজ শুধু এসেছি তোমাকে বুকে জড়িয়ে ঘুমাতে। চারদিকে একটু শীত শীত পড়েছে তো, এই সময় বউ ছাড়া ভীষণ অসহায় লাগে নিজেকে। মনে হয় আমি যেন অসহায় এক পোলট্রি মুরগির বাচ্চা। একটু থামলো নির্ময়, চৌধুরীর দিকে চোখ টিপে ছেয়ে বলল, তবে চিন্তা করো না বউ, খুব শীঘ্রই দেখবো আমি তোমার ইচ্ছে পূরণ করবো তাড়াতাড়ি। তার আগে আজ একটু ঘুমাই ঠিক করে। কাল রাতে বাসে ঘুম হয়নি ভালো, বলা যায় না, আবার সামনের দিনগুলোতে রাতেও ঘুম নাও হতে পারে, তাই না?
তাই ঘুম আজ রাতে বসিয়ে নিতে চাইছি একটু। চৌধুরী হতভম্ব বিস্মিত। কি বললো এই ঠোঁটকটা নির্লজ্জ নির্ময়? ভাবতে লজ্জায় যেন কান দিয়ে উষ্ণ ধোয়া বেরোতে লাগলো তার। লজ্জায় গাল দুটো লাল হয়ে উঠল নিমিষে। ছিছি, কি নির্লজ্জ লোক! মুখে আটকায় না কোনো কথা। নির্ময় শুয়ে পড়ল বিছানায়। চৌধুরীকে ডাক দিয়ে বলল, লজ্জা পরে পাবে, ঘুমাবো একটু, রাত অনেক হয়েছে, তাড়াতাড়ি কাছে এসো। চৌধুরী গেল না। তার অবাকতার রেশ কাটেনি এখনো। তার উপর লজ্জা হচ্ছে ভীষণ। এই লোকের সাথে সত্যি কি তাকে আজ এক বিছানায় পাশাপাশি ঘুমাতে হবে? ভাবতে বুকের ভেতর হৃদযন্ত্রটা নেচে উঠছে। কেমন ভীত লাগছে নিজেকে। চৌধুরীকে নড়তে না দেখে নির্ময় তাড়া দিল আবারও। বলল, নিজে থেকে আসবে নাকি এখন কোলে করে নিয়ে আসতে হবে? কোনটা চাইছো তুমি? সুশীল সুন্দরভাবে ঘুমাতে এসেছি, ঘুমাতে দাও, না তো আজ কিন্তু আর ঘুম হবে না সারা রাতে। বুঝতেই পারছো আমি কি বোঝাতে চাইছি? চৌধুরীর কান দুটো ঝাঝা করে উঠল আবারও। এ লোক এত নির্লজ্জ কেন? যখনই মুখ খোলে তখনই যত সব নির্লজ্জ মার্কা কথা মুখ থেকে বের করে। চৌধুরী গেল বিছানার কাছে। কপট রাগ দেখিয়ে বলল, উঠুন তাড়াতাড়ি, এখনই বের হন আমার রুম থেকে, নিজের ঘরে গিয়ে ঘুমন। নির্ময় উঠল না। চৌধুরীর হাত টেনে হ্যাঁচকা টান মারল সে। আকস্মিক হামলা সামলাতে না পেরে চৌধুরী হুমড়ি খেয়ে পড়ল নির্ময়ের বুকের ওপর। তৎক্ষণাৎ নির্ময় চেপে ধরল চৌধুরীর কোমরটা। দুষ্ট হেসে বলল, আমি তোমার ঘর এবং আমার রুমে আছি জান। আমার বউয়ের যা সে সব কিছুই তো আমার, বোঝো না কেন তুমি? নির্মল এমন হঠাৎ স্পর্শে কেঁপে উঠল চৌধুরী। অজানা এক অনুভূতিতে শিহরণ জেগে উঠল যেন তার সর্বাঙ্গে। শীতল এক পশলা রক্তস্রোত বয়ে যাচ্ছে তার শির দ্বারা বেয়ে। ধূপ গেল চৌধুরী। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কেউ এসে পড়লে? চৌধুরীর কথাটা আর সম্পূর্ণ করতে দিল না নির্ময়। কথার মাঝে সে থামিয়ে দিল চৌধুরীকে। তার বলিষ্ঠ দেহের ভাঁজে শক্ত করে জড়িয়ে ধরল চৌধুরীর নরম কোমল ছোট্ট দেহটা। মুখ গুজল চৌধুরীর ঘাড়ে। বলল, কথা বলো না তো, ঘুমাতে দাও একটু। নির্ময় অনাকাঙ্ক্ষিত স্পর্শগুলো শিরশির করেছে চৌধুরীর দেহমন। আকস্মিক স্পর্শে যেন নিতে পারছে না সে। ভেতরে ভেতরে শুরু হয়েছে সমুদ্র ন্যায় উত্তাল ঢেউ। চৌধুরী নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো নির্ময় শক্ত হাতের বন্ধন থেকে। বলল, কেউ এসে পড়লে কি হবে বুঝতে পারছেন আপনি? বিরক্ত হলো নির্ময়। নাক মুখ কুচকে বলল, নড়ো না তো, আর সাথে মুখটাও বন্ধ করো। এমনিতে এত রাতে নিজের ঘুম বাদ দিয়ে তোমার রুমে কেউ আসবে না, কিন্তু এই মুহূর্তে তুমি যে পরিমাণ পেঁচাল শুরু করেছো তাতে মনে হচ্ছে চলে আসবে। চুপ করে গেল চৌধুরী। নির্ময় এক হাত বাড়িয়ে হাতটা রাখলো মেয়েটা চুলের ভাঁজে। বিলি কাটতে কাটতে বলল, ঘুমিয়ে পড়ো, ঘুম পেয়েছে আমার খুব। রাতের আধার কেটে দেখা দিয়েছে আলো। চারদিক ভরে উঠেছে আলোয় আলোয়। প্রকৃতিরা ফিরে পেয়েছে তাদের নিজস্ব স্বকীয়তা, নিজস্ব রূপ, রং, সৌন্দর্য। চৌধুরীদের ঘরের বসার রুমে বৈঠক বসেছে সকাল সকাল। বাড়ির সকালে এখানে উপস্থিত থাকলে উপস্থিত নেই নির্ময়া চৌধুরী। তাদের এখানে আসার অনুমতি দেয়নি সুলতান সাহেব। কিন্তু তাই বলে কি এখানে কি কথা হচ্ছে না হচ্ছে সে বিষয়ে শুনবে না তারা? এটা হতে পারে না কখনো। চৌধুরী দরজার এক কোণে নিশ্চুপভাবে দাঁড়িয়ে আছে। বসার ঘরে কি কথা হয় না হয় শোনার জন্য। এখান থেকে লুকিয়ে চুরিয়ে সে শুনে সে কথা আবার ঢালবে নির্ময়ের কাছে। রাতে নির্ময় ছিল তার পাশে। একসাথে আজ ঘুমাচ্ছে তারা। ভাবতে কেমন লজ্জা লজ্জা লাগছে চৌধুরী। যদিও সকালে সে ঘুম থেকে উঠে দেখতে পায়নি নির্মলকে। হয়তো কেউ ওঠার আগেই কেটে পড়েছে ছেলেটা। যাক, এ একটা ভালো কাজ তো করলো নির্মল। নয়তো ধরা পড়লে আজ আর তাদের রক্ষা থাকতো না। চৌধুরী দরজার আড়ালে দাঁড়িয়ে কান পেতে আছে ওপাশে কি কথা হচ্ছে শোনার জন্য। অবশ্যই এখান থেকে বেশ ভালোভাবে শোনা যাচ্ছে সবটা। কিন্তু সমস্যা হলো কেউ আসল কথা বলছে না এখনো। কোথায় পাড়া প্রতিবেশী, দেশ বিদেশ নিয়ে চায়ের দোকানের মতো আলোচনা শুরু করেছে এরা। এখানে বৈঠকটা কেন বসেছে? অবশ্যই নির্ময় আর চৌধুরী বিয়ে নিয়ে। সে কথা বাদ দিয়ে তারা শুরু করেছে যত সব ফাও পেঁচাল। বিরক্ত হচ্ছে চৌধুরী। এদিকে নির্ময় অধৈর্য হয়ে উঠেছে বেশ। চৌধুরী তো তাও কিছুটা শুনতে পারছে কি হচ্ছে না হচ্ছে। নির্ময় তো তাও পারছে না। তাকে তার বাবা রেখে এসেছে ঘরে, আবার আসার সময় কাট কাট কণ্ঠে বলে এসেছে। নির্ময় মেনে নিতে পারছে না বাবারই নির্মমতা। তার বিয়ের কথা চলছে আর তাকে সেখানে থাকতে দেবেন, এটা কেমন কথা? সে বিয়ে করেছে বলেই তো এই বৈঠক বসেছে, তাই না? আজ সে যদি বিয়ে না করতো তবে এই বৈঠকের সুযোগ কখনোই আসতো না। তার মানে এই বৈঠকের সম্পূর্ণ ক্রেডিট নির্ময়ের। তাও কেউ তাকে পাত্তা দিচ্ছে না। আসলে স্বার্থপর, সবাই স্বার্থপর। এদিকে বাবার কথা অমান্য করে চৌধুরীদের ঘরের দিকে যাওয়ার সাহসও নির্ময় হচ্ছে না এই মুহূর্তে। বিয়ের প্রথম রাতেই সদ্য হওয়া শাশুড়ির হাতে চড় খেয়ে বুক অসাড় করেছে সে। এখন আবার শ্বশুরের ঘরে গিয়ে যদি নিজের বাপের ঠ্যাঙানি খায় তবে মান সম্মান আর থাকবে না একটুকু। এখন শুধু মান সম্মানের ভয়ে চুপ আছে, নয়তো ঠিক সে চলে যেত ওইদিকে।
বাবার এই হুমকিমূলক বাক্য রোধ করতে পারত না তার গতিপথ। ক্রমে অস্থির হয়ে উঠেছে নির্ময়। ওদিক থেকে কোনো খবর শোনার আগে তার এ অস্থিরতা কাটবে বলে মনে হচ্ছে না আপাতত। চৈত্রী অধর আগ্রহে দরজার আড়ালে দাঁড়িয়ে শুনছে সবার কথা। দীর্ঘ 1 ঘন্টা আলোচনার পর তারা একটা সঠিক সিদ্ধান্তে উপনীত হয়েছে কেবল। সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে চৈত্রী আর নির্ময়ের বিয়ে দিবে আবার, আর তা পরশুই দিবে। অনুষ্ঠান করবে না তেমন, ঘরোয়াভাবে নিকট আত্মীয়দের উপস্থিতিতে বিয়েটা দেবে তারা। চঞ্চল নিজের বিয়ের জন্য কয়দিন আগে ছুটি নিয়েছে বেশ কিছুদিন। এই মুহূর্তে তার অফিস থেকে তাকে আর ছুটি দেওয়া হবে না কোনো। চৈত্রী আর নির্ময় কিছুদিন আগে চঞ্চল নেহার বিয়ে উপলক্ষে ভার্সিটি বন্ধ দিয়ে ছুটি কাটিয়েছে বেশ কিছুদিন, তাই তাদেরও ঢাকায় ফিরতে হবে দ্রুত। এজন্যই মূলত কোনো আনুষ্ঠানিকতা এই মুহূর্তে বন্ধ করতে চাচ্ছে সবাই। ঘরোয়াভাবে স্বল্প পরিসরেই বিয়েটা সারতে চাইছে সবাই। দরজার আড়ালে দাঁড়িয়ে পুরো কথাটা শুনে উৎফুল্ল হলো চৈত্রী। মনের ওপর থেকে যেন নেমে গেল বিশাল ভারী এক পাথর। অনুষ্ঠান না হোক, সবাই তাদের যে মেনে নিয়েছে এই অনেক। চৈত্রী দ্রুত সরে পড়ল দরজার পাশ থেকে, কল লাগালো নির্ময়ের নাম্বারে। তাকে বলল সবটা সময় বহমান, সে বয়ে চলছে নিজের গতিতে বাধাহীনভাবে। চোখের পলকে যেন মাঝখানের একটি দিন কেটে গেল। ঘরোয়াভাবে নির্ময় আর চৈত্রীর বিয়ের আয়োজন করা হয়েছে আজ। সময় স্বল্পতার জন্য হলুদের অনুষ্ঠানটা পালন করা হয়নি, শুধু নিয়ম একটু হলুদ ছুঁয়ে গোসল করানো হয়েছে দুজনকে। রাজের খবর নেই, আর সেদিনের পর থেকে আরও খবর নেই। হয়তো সে ইতিমধ্যে শুনে ফেলেছে চৈত্রী নির্ময়ের বিয়ের কথা, আর সে এও ভালোভাবে বুঝতে পেরেছে সবাই জেনে গেছে তার মিথ্যাটা। এখন এই মুখ হলে নির্ঘাত তাকে মার খেয়ে হাসপাতালে সিট ধরতে হবে। তাই রাজ নামক পাপীটা গা ঢাকা দিয়েছে সম্ভবত। সন্ধ্যা গড়িয়েছে প্রায়। রাতের গভীর কৃষ্ণ আরো আধার ছড়িয়ে পড়েছে চারিদিক। একটু আগে মাগরিবের নামাজ শেষ করেছে মুসল্লিগণ। নাম শেষে বিয়ে উপলক্ষে নির্ময়রা তাদের সংখ্যক আত্মীয়দের নিয়ে উপস্থিত হয়েছে। নির্ময় আজ একটা শুভ্র বর্ণের পাঞ্জাবি জড়িয়েছে তার শক্তপোক্ত শরীরে। বড় বড় মতে কালো বেল্টের ঘড়িটা শোভা পাচ্ছে তার এক হাতের কবজিতে। কাজী সাহেব সহ নির্ময় বসলো চৌধুরীদের ড্রয়িং রুমে। চৌধুরীদের বাড়ি থেকে হালকা পাতলা নাস্তা দেওয়া হয়েছে সবাইকে। রাতের খাবারের আয়োজনও হয়েছে। খুবই সাদামাটা বিয়ে। আজকালকার যুগে হয়তো এই ধরনের বিয়ে খুব কমই দেখা যায়, তবে এ বিষয়ে কোনো অভিযোগ নেই চৌধুরী বা নির্ময়ের। এটুকুতেই তারা বেশ খুশি। চৌধুরী অবশ্য আগে থেকেই ভেবে রেখেছিল খুব সাদামাটা বিয়ে করবে সে। হলো তাই। নাস্তার পাঠ চুকিয়ে বিয়ের কার্যক্রম শুরু করলেন কাজী সাহেব। চৌধুরীকে আনা হয়নি বসার রুমে, তাকে সাজিয়ে গুছিয়ে রুমে বসিয়ে রাখা হয়েছে। অবশ্য তেমন সাজগোজ করানো হয়নি চৌধুরীকে, শুধু শাড়ি পরানো আর হালকা কিছু গহনা পরানো ছাড়া। মুখে নেই কোনো কৃত্রিম প্রসাধনীর প্রলেপ বা মেকআপ। চৌধুরীকে কবুলও বলানো হয়েছে তার রুম থেকেই, আনা হয়নি এত পুরুষদের মধ্যে। স্বল্প সময়ের মধ্যে বিয়ের সকল কার্যক্রম সম্পন্ন করে রাতের খাবারের দিকে এগুলো সবাই। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে সময় এলো কন্যা বিদায়। নিহা আর চামেলি বেগম চৌধুরীর 2 বাহু ধরে বের করে আনলেন মেয়েকে। মেয়েটা গুনগুনি কান্না করেই যাচ্ছে শুরু থেকে। চামেলি বেগমও কাঁদছেন, চোখে তার অশ্রু স্পষ্ট। খালেদ সাহেবের মুখশ্রীতে বিষণ্ণতার ছাপ। নির্ময় ভ্রু কুঁচকালো। মেয়ে যাচ্ছে তো এ বাড়ি থেকে ও বাড়ি মাত্র, এত কান্নাকাটির কি হলো? সে কি নিয়ে চৌধুরীকে মারবে না ধরবে যে এত কান্নাকাটি? নির্ময় খানিক সময় নিয়ে তাকিয়ে রইল মা মেয়ের দিকে, কিন্তু এদের কান্নার রহস্য উদ্ঘাটন করতে সে বরাবরই ব্যর্থ হলো। আজ সে একজন স্বামী, যে কিনা বাবা মায়ের কাছ থেকে মেয়েকে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করে আছে। তাই হয়তো বুঝতে পারছে না তাদের কষ্ট, তাদের অসহায়ত্ব। একদিন যখন সে ওই বাবা মায়ের স্থানে এসে নিজে দাঁড়াবে, তখন ঠিক বুঝতে পারবে তাদের আজকের অবস্থাটা। একটা মেয়েকে বিয়ে দিয়ে বিদায় করা মানে কি শুধুমাত্র বাড়ি থেকে বিদায় করা? না, সে নয়। একটা মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠানো মানে বাবা মা তার মেয়ের উপরে সকল অধিকার হারিয়ে ফেলা। এত কষ্ট করে জন্ম দিয়ে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেও আজ থেকে তার উপর সকল অধিকার ক্ষুণ্ণ হবে তাদের। এরপর থেকে তাদের আদরের রাজকন্যার উপর অধিকার থাকবে শুধুমাত্র তার স্বামী এবং শ্বশুর বাড়ির লোকজনদের। আজ থেকে চিরচেনা আপন বাড়িটাও হয়ে যাবে কোনো এক আত্মীয়ের বাড়ির সমকক্ষ, যেখানে মাস অন্তর অথবা বছর অন্তর বেড়ানোর মতো একবার আসবে, তাও স্বামী শ্বশুর বাড়ির লোকের অনুমতি সাপেক্ষে। চামেলি বেগম কাঁদতে কাঁদতে মেয়েকে নিয়ে এলেন নির্ময়ের ঘরের দ্বার পর্যন্ত, কিন্তু ঘরের ভেতর আর ঢুকলেন না। যদিও সবাই তাকে ভেতরে আসার জন্য যথেষ্ট অনুরোধ করেছিল, কিন্তু সে আসেনি। মেয়ের শ্বশুর বাড়ি এভাবে মেয়ের সাথে প্রথম রাতে যাওয়াটা শোভা পায় না নিশ্চয়ই, তাতে যতই তারা প্রতিবেশী হোক না কেন। চামেলি বেগম চলে যেতেই চৌধুরী আর নির্ময়কে বরণ করে নিলেন মুনিয়া বেগম। নেহা চৌধুরী হাত টেনে নিয়ে গেল ঘরের ভেতর। শুরু হলো বিয়ের পরবর্তী এবং বাসরের আগের নিয়ম আচারগুলো। রাত বেড়েছে কিছুটা।
যদিও খুব বেশি রাত হয়নি, এখনো মাত্র 11টা। রাত বেড়েছে কিছুটা, যদিও খুব বেশি রাত হয়নি, এখনো মাত্র 11টা। বিয়ে বাড়ির হট্টগোল এখনো শোনা যাচ্ছে কিছুটা। চৈত্রীকে বাসর ঘরে দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে। নির্মল সেই সন্ধ্যা থেকে অধীর আগ্রহের সাথে অপেক্ষা করেছিল এই সময়টার জন্য। চৈত্রীকে বাসর ঘরে দিতে বসা থেকে উঠে দাঁড়ালো সে। ভেতরে ভেতরে ছটফটানি ভাবটা থাকলেও মুখশ্রীতে তা ফুটিয়ে তোলা যাবে না মোটেই, তাহলে সকলের সামনে নির্ঘাত লজ্জায় পড়তে হবে তাকে। নির্মল শুধু শুধু 2-4টা চক্কর লাগাতো পুরো বাড়িতে। যে কাজিনদের সাথে সহজে কথা বলেনি কোনোদিন, আজ তাদের ডেকে ডেকে নিজে থেকে কথা বলে সময় কাটালো কিছুক্ষণ। বউকে বাসর ঘরে দেওয়ার সাথে সাথে তো আর জামাই গিয়ে ঢুকতে পারে না সেখানে। তবে সবাই যে নির্লজ্জ বলবে তাকে, অবশ্য সে নির্লজ্জই। তবুও বাসর ঘরে বউ রেখে এদিক ওদিক ঘুরে ফিরে সবাইকে সে বোঝালো সে মোটেও উতলা নয় বউয়ের জন্য। বউ ছাড়া সে দিব্যি আছে। আসলে সত্যি বলতে বউয়ের কাছে যাওয়ার জন্য সে ভেতরে ভেতরে ভীষণ উতলা, ভীষণ অস্থির হয়ে আছে, কিন্তু তা তো আর মানুষের সামনে প্রকাশ করা যাচ্ছে না। নির্ময় বাড়ির এ মাথা থেকে ও মাথা ঘুরতে ঘুরতে বেশ কয়েকবার মা বাবার সামনে গিয়েও দাঁড়িয়েছিল। সে চেয়েছিল তাকে এভাবে বউকে একা রেখে ঘুরতে দেখে তার বাবা মায়ের কেউ একজন বলুক, বউকে একা রেখে তুমি এখানে কি করছো নির্ময়, যাও বউয়ের কাছে যাও। কিন্তু নির্ময়কে হতাশ করে দিয়ে তার বাবা মা এমন কোনো বাক্য তাদের মুখ থেকে বের করেনি। নির্ময়ের এখন বেশ সন্দেহ হচ্ছে এরা তার বাবা মা তো, নাকি নিহার কথা মোতাবেক ছোটবেলা থেকে কোথাও ঘুরিয়ে পেয়েছিল এরা। ছেলের কষ্ট মোটেও বোঝে না। নিহা আর চঞ্চলকে একসাথে রাতের অন্ধকারে ধরেও তাদের একসাথে থাকার ব্যবস্থা করে দিল, অথচ তার বেলা করলো কি? সে বিয়ে করে সুন্দরভাবে ফেরার পরও তাকে তার বউয়ের কাছে থেকে আলাদা করে দিল। এই কয়টা রাত বউ ছাড়া থাকার মতো এক নির্ময় অত্যাচার করলো তার উপর। কিন্তু আজ তো অন্তত বাসর ঘরে যাওয়ার জন্য একটু তারা দিতেই পারত, তাও দিল না। নির্ময় তীক্ষ্ণ দৃষ্টিতে একবার তাকালো সবার পণে, অতঃপর নিজের লাজ লজ্জা ভুলে এগিয়ে গেল বাসর ঘরের দিকে। যে যা বলুক, এখন তার বউ চাই। আর এই অত্যাচারী পরিবারে কারো জন্য অপেক্ষা করে থাকলে নির্ঘাত সারা জীবন বউ ছাড়া থাকতে হবে। এটা বড়ই নির্মম প্রজাতির পরিবার। মনের মধ্যে তীব্র ক্ষোভ নিয়ে বাসর ঘরের সামনে দাঁড়াতেই তার কাজিন মহলের ছোট্ট সদস্যরা পথ আটকে দাঁড়ালো নির্ময়ের। নির্ময় ভ্রু কুচকে তাকালো তাদের দিকে, গম্ভীর কণ্ঠে বলল, কি চাই? সবাই সমস্বরে বলল, টাকা। নির্ময় কপালে ভাঁজ ফেলল, বলল, কিসের টাকা? বাসরের টাকা। নির্ময় সরু দৃষ্টিতে তাকালো সবার দিকে, বলল, আমার বাসরের টাকা আমি তোমাদের দেবো কেন? দিতে হয়, টাকা না দিলে তোমাকে বাসর ঘরে ঢুকতে দেওয়া হবে না, বলে দিলাম। নির্ময় মাথা যেন আকাশ ভেঙে পড়ল। এ কেমন কথা? তার বউ, তার বাসর, আর এরা বলছে টাকা না দিলে তার বউর কাছে যেতে দিবে না, ঢুকতে দিবে না। ব্যবসা শুরু করেছে নাকি? তাছাড়া তার কাছে টাকা নেইও তেমন, যতটা আছে সব হিসাবের টাকা। সে হিসাব করে রেখেছে চৈত্রীকে নিয়ে গিয়ে এবার হলের বাড়ি নিজস্ব বাসায় রাখবে। নতুন সংসার, টুকটাক কেনাকাটা করতে হবে, ঘর সাজাতে হবে। এখন সেই টাকা থেকে যদি আবার বিচ্ছু বাহিনীকে দিতে হয় তবে তার কোনো কাজই তো হবে না ঠিকভাবে। নির্মল শক্ত দৃষ্টিতে তাকালো সকলের দিকে, ধমকে বলল, কিসের টাকা দেবো? আমি কি ইনকাম করি নাকি? সে আমরা জানি কি, বিয়ে যখন করেছো টাকা তো দিতেই হবে, নয়তো আজ বউয়ের কাছে যাওয়ার আশা বাদ দিয়ে দাও। নির্মল ফুঁসে উঠল। বিচ্ছু বাহিনীকে ঠেলে ঢোকার চেষ্টা করলো ভেতরে, কিন্তু হতাশ হলো সে। এদের ঠেলে ঢোকা সম্ভব হলো না তার। কি এক ঝামেলা শেষ পর্যন্ত পড়তে হলো তাকে। তপ্ত নিঃশ্বাস ফেলল নির্ময়, বলল, নির্মল সরু দৃষ্টিতে তাকালো সবার পানে। হুট করে গলা উঁচিয়ে ডাক দিল সুলতান সাহেবকে, বলল, কত টাকা চাই? বেশি না, মাত্র 5,000 দিলেই হবে। বাবা, বাবা! কিঞ্চিত সময় পর সুলতান সাহেব এগিয়ে এলেন তাদের দিকে। নির্ময়ের পানে তাকিয়ে থমথমে কণ্ঠে বললেন, কি হয়েছে, ডাকছো কেন এভাবে? নির্ময় ভাবলেশহীন সে নির্বিকার ভঙ্গিতে বলল, বাবা, ওদের কিছু টাকা দিয়ে দাও তো। সুলতান সাহেব সরু দৃষ্টিতে তাকালেন ছেলের পানে, বললেন, কিসের টাকা? আমার বাসরের টাকা। সুলতান সাহেব এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন নির্ময়ের দিকে, বললেন, তোমার বাসরের টাকা আমি দেব কেন? আশ্চর্য! বাপ ছেলের দৃষ্টি বিনিময় নির্ময়ও পিছিয়ে নেই। সে চোখ ছোট ছোট করে তাকালো বাবার দিকে, বলল, তাহলে বিয়ে কেন করিয়েছো? অবাক হলেন সুলতান সাহেব, অবাক কণ্ঠেই বললেন, আমি বিয়ে করেছি নাকি তুই একা একা ঢাকা থেকে বিয়ে করে চলে এসেছো বাড়িতে? চুপি চুপি বিয়ে করেছি, চুপি চুপি বাসর ঘরে ঢুকিয়ে দিতে। 2-3 দিন বইয়ের কাছ থেকে আলাদা রেখে এই বিয়ের অনুষ্ঠান করতে কে বলেছে তোমাকে? এখন অনুষ্ঠান যখন করেছো টাকাটাও তুমি দিয়ে দাও, আমার কাছে টাকা নেই কোনো।
এদিকে সুলতান সাহেব হতবাক, বিস্ময়ে কিঞ্চিত ফাঁক হয়ে গেছে তার ওষ্ঠছোড়া। এ কোন ছেলেকে দেখছে সে? এতটা নির্লজ্জ তার ছেলে? কই, আগে তেমন ছিল না নির্ময়। আগে তো বেশ মার্জিত, সভ্য, ভদ্র ছিল। হঠাৎ কি হলো এই ছেলের? বিয়ে করে মাথাটা কি গেছে? পাগল পাগল হয়ে গেল নাকি সে? নিজের বাসরের টাকা কেউ আবার বাবার কাছে চায়? তারপর চেয়েছে ভালো কথা, এখন রীতিমতো টাকাটা দিতেও বাধ্য করতে চাইছে তার বাবাকে। এই কেমন ধারা নির্লজ্জ ছেলে তার! ফুঁসে উঠলেন সুলতান সাহেব, শক্ত কণ্ঠে বললেন, এক স্বরে দাঁত ফেলে দিব। নির্লজ্জ ছেলে, বাসরের টাকা বাবার কাছে চাইতে লজ্জা করে না তোমার একটুও? আপাতত করছে না বাবা, কারণ ছেলের বিপদের দিনে তাকে তার বাবা সাহায্য করবে না তো কে করবে? আমি তোমার বাসের জন্য কোনো টাকা দিতে পারবো না। নির্মল সরু দৃষ্টিতে তাকালো বাবার পানে, বলল, ভেবে বলছো তো? অবশ্যই। এখানে ভাবাভাবির কি আছে আবার? বাবা মনে রেখো, আজ যদি তুমি আমার বাসরের টাকা না দাও, তবে তোমার নাতনির ওপর কোনোরূপ অধিকার থাকবে না কিন্তু তোমার। সুলতান সাহেব চোখ দুটো ছোট ছোট করে তাকালো নির্ময়ের পানে, বলল, মানে কিছুদিন পর আমার বাচ্চা কাচ্চা হলে তাদের পই পই করে বলে দেবো, তোর দাদু নামক নির্দয় ব্যক্তির কাছে একদম ঘেসবি না, উনি আমার বাসরের টাকা দেয়নি। সুলতান সাহেব আরেক দফায় হতভম্ব। এবার যেন কথা বলতে ভুলে গেছেন সে। এ কোন নির্ময়কে দেখছে সে? মানুষ এতটা নির্লজ্জ হয় কিভাবে, তাও তার বাবার সাথে? আচ্ছা, নির্ময় তার ছেলে তো, সে তো এমন নির্লজ্জ নয়। যতদূর মনে পড়েছে মুনিয়া বেগমও নির্লজ্জ নয়। তাহলে এই নির্লজ্জ ছেলেটা তাদের ঘরে জন্ম নিল কিভাবে? তবে কি তাদের পূর্বপুরুষদের মধ্যে এতটা নির্লজ্জ ঠোঁটকাটা ছিল কেউ? তবে নির্ময়ের সাথে কথা বলতে বলতে এবার নিজেও একটা লজ্জাহীনের মতো কাজ করে ফেলল সুলতান সাহেব। নির্লজ্জ ছেলের কথা পরিপ্রেক্ষিতে সেও বলে ফেলল, বাচ্চা কাচ্চা নাকি রেডিমেড বানিয়ে রাখা হয়েছে নাকি যে আজ বাসর ঘরে ঢুকবে আর কিছুদিন পরেই বাচ্চা পয়দা হয়ে যাবে? কথাটা বলে নিজেই নিজের উপর হতবাক হয়ে পড়ল সুলতান সাহেব। এ কি বলে ফেলল সে? না, এই বদ নির্লজ্জ ছেলের সাথে কথা বলতে বলতে সেও নির্লজ্জ হয়ে উঠেছে। এই ছেলের কাছে থাকা যাবে না তার। সুলতান সাহেবের হতবাকতার মধ্যেই নির্ময় ডাকলো তার সামনে দাঁড়ানো বিচ্ছু বাহিনীর দলকে। তাদের দিকে তাকিয়ে বলল, বাচ্চারা, নো টেনশন, আমি তো ইনকাম করি না, তাই আমার বাছরের টাকা তোমাদের কাক্কু মানে আমার মহামান্য পিতা মহাশয় দেবেন। তোমরা দেরি না করে এক্ষুনি হামলে পড়ো আমার মহামান্য পিতার উপরে। নির্ময়ের কথা মতো সবাই হামলে পড়লো সুলতান সাহেবের উপর। ভড়কে গেল সুলতান সাহেব, গলা উঁচিয়ে বলল, আমি কখন বললাম বাসরের টাকা দেব? আমাকে ছাড়া তোমার যার বাসর তার কাছে টাকা চাও? নির্ময় দাঁড়ালো না সেখানে আর এক সেকেন্ডও। তার সামনে এখন কেউ নেই, পথ ফাঁকা। এই সুযোগের সদ্ব্যবহার করে সে দ্রুত পা চালিয়ে ঢুকে গেল বাসর ঘরের ভেতর। দুই হাত বাড়িয়ে লাগিয়ে দিল দরজার খিল। এখন বাইরে যাই হয়ে যাক না কেন, সে আর দরজা খুলবে না, কিছুতেই না। অনেক কষ্টে বুদ্ধি খাটিয়ে ঢুকতে পেরেছে সেই রুমে। এখন আর তাকে এখান থেকে বের করার সাধ্য আছে কার? স্বস্তির নিঃশ্বাস ফেল নির্ময়। পিছন ঘুরে তাকাতে তার চোখে মুখে এসে ভর করলো এক রাস মুক্ততা। এতক্ষণে বিরক্ত ভাবটা উড়ে গেল নিমেষে। তার বিছানার ঠিক মাঝখানে হাঁটু ভাঁজ করে বসে আছে লাল শাড়ি পরিহিত এক রমণী। এক হাত ঘোমটা টেনে আড়াল করে রাখা তার সুন্দর মুখশ্রী। একটু হাসলো নির্ময়। এই নারীটি যে তার বড্ড শখের নারী, তাকে এই ঘরে অবস্থানে দেখার জন্য যে সে বহু বছর ধরে অপেক্ষায় ছিল। অবশেষে তার অপেক্ষার অবসান ঘটল এই মুহূর্ত থেকে। এই নারীকে সে পেল নিজের একান্ত ব্যক্তিগত হিসাবে। সামাজিকভাবে নারীকে সে নিজের আপন করে নিয়েছে ইতিমধ্যে। এই নারী যে এখন তার, শুধুমাত্র তার। নির্ময় ঘাড় ঘুরে তাকালো রুমের আশেপাশে। খুব বেশি সাজানো হয়নি রুমটা। কিছু রঙিন কাগজ আর তাজা কিছু ফুলের সাহায্যে স্বল্প পরিসরে রুমটা সাজানো হয়েছে তাদের। তবে স্বল্প পরিসরের সাজটাই যেন এই মুহূর্তে আকর্ষণীয় লাগছে তার কাছে। কেন লাগছে? তার প্রিয় রমণীও তার সাথে আজ একই ঘরে আছে বলে কি এমন লাগছে তার? হয়তো তাই। এই মেয়েটা নিজেই তো তার কাছে একটা আকর্ষণ। নির্ময় ধীর পায়ে হাঁটা ধরলো বিছানার দিকে, চৈত্রী নামক রমণীর কাছে। এদিকে নির্ময় যতটা এগিয়ে যাচ্ছে চৈত্রীর দিকে, চৈত্রীর হৃদযন্ত্রের ক্রিয়া বেড়ে যাচ্ছে ততটা। বুকের মধ্যে কেমন যেন টিপটিপ আওয়াজ হচ্ছে। নিজের কানে নিজে শুনতে পারছে চৈত্রী। অজানা এক অনুভূতি দৌড়ে বেড়াচ্ছে তার রন্ধ্রে রন্ধ্রে। শিহরণ জাগছে মন মস্তিষ্ক জুড়ে। যদিও এর আগেও এক রাতে দুজনে ছিল এক ঘরে, কিন্তু সে রাতের সাথে যে এ রাতের বিস্তর পার্থক্য। আজ বাসর রাত তাদের। আগের রাতে তো শুধুমাত্র দুজন দুজনকে জড়িয়ে সাধারণত একটা ঘুম দিয়েছিল তারা, কিন্তু আজ ভাবতে নিজেকে ভীষণ ভীত লাগছে চৈত্রীর। গলাটা শুকিয়ে আসছে খুব করে। নির্ময় যে আজ তাকে ছাড় দিবে না সে তা জানে ভালো করেই।
এমনি যে পরিমাণ নির্লজ্জ লোক সে ব্যক্তি। চৌধুরীর আকাশ পাতাল চিন্তা ভাবনার মধ্যেই বিছানার তার সামনে এসে বসলো নির্ময়। একটু এসে জানান দিল নিজের উপস্থিতি। চৌধুরী যেন কেঁপে উঠল থরথর করে। দুর্বদ্ধ হাসল নির্ময়। 2 হাত বাড়িয়ে আস্তে ধীরে টেনে তুলল চৌধুরীর মাথার ঘোমটাটা। মেয়েটা নুয়ে রেখেছে মাথা, ভুলেও মাথা তুলে তাকাচ্ছে না নির্ময়ের পারে। কপালে তার এই শীতল পরিবেশও বিন্দু বিন্দু ঘাম স্পষ্ট। নির্ময় হাত বাড়িয়ে আলতোভাবে নিজের তর্জনী আঙুলে ডগায় নিল। চৌধুরীর কপালে জেগে ওঠে এক বিন্দু ঘাম। সেদিকে তাকিয়েই বলল, ভয় পাচ্ছ? চৌধুরী তড়িৎ বেগে তাকালো নির্ময়ের পানে। লোকটা কি বুঝে গেল আজকের রাতটার জন্য ভীষণ ভীত হয়ে পড়েছে সে? না না, বাসরাতে বউ ভীত হয়ে পড়েছে? ছি, কি লজ্জার কথা। ঠোঁট টেনে হাসার চেষ্টা করলো চৌধুরী। আমতা আমতা করে বলল, মোটেই না, ভয় কেন পাবো? ঠোঁট বাঁকিয়ে হাসলো নির্ময়। সকৌতুকে বলল, সে তোমার মুখ দেখেই বুঝতে পারছি মেয়ে। চৌধুরী অপ্রস্তুত হয়ে পড়ল। এলোমেলো দৃষ্টি ফেলল সে। নির্ময় তাকালো সেদিকে, অতঃপর 1 হাত বাড়িয়ে আলতোভাবে হাত রাখলো চৌধুরীর পায়ে। তার 1 পা টেনে আনলো নিজের সামনে। কেঁপে উঠল চৌধুরী। শিহরণ জেগে উঠল তার পুরো কায়ায়। নিজের পা সরিয়ে নিতে চাইল সে। বলল, এ কি, পায়ে কেন হাত দিচ্ছেন? নির্ময় উত্তর দিল না কোনো। চৌধুরী পা টেনে আবারও আনলো নিজের সামনে। শুভ্র রঙা পাঞ্জাবির পকেট হাতে বের করে আনলো একজোড়া রূপালির উপর। খুব বেশি নকশা করা নেই নুপুর জোড়ায়, হালকা পাতলা স্বল্প নকশায় তৈরি। আলতো হাতে সে নুপুর জোড়া পরিয়ে দিল চৌধুরীর সোনা রঙা পায়ে। পরিয়ে দিতে দিতে বলল, বাসর ঘরে নাকি নতুন বউকে উপহার দিতে হয়, কিন্তু তোমার স্বামী এখনো ছাত্র, টাকা নেই তার। তাই এই ছোট্ট উপহারটাই গ্রহণ করো আপাতত। আমার যখন টাকা হবে তখন না হয় নতুন করে আবার একবার বাসর করব আমরা, আর তোমাকেও দামি কোনো উপহার দেবো সেদিন। চৌধুরী চোখ তুলে তাকালো নির্ময়ের পানে। আলতোভাবে স্পর্শ করলো নূপুর জোড়ায়। মৃদু কণ্ঠে বলল, সব উপহার কি আর দাম দিয়ে বিচার করা যায় নির্ময় ভাই? কিছু উপহারের বিচারটা তো ভালোবাসা দিয়েও হয়। নির্ময় হুট করে বিরক্ত অনুভব করলো বেশ। বিরক্তিতে কপালে ভাঁজ পড়লো গোটা 2। নাক মুখ কুঁচকে সে বলল, আজ রাতেও তুমি ভাই বলবে আমাকে? আমি তোমার ভাই লাগি এখনো চৈত্র? সকল ভয় ভীতি ভুলে চৌধুরীর হাসি পেলে যেন এই মুহূর্তে। হাসি মুখে সে বলল, এই ভাইয়া থেকেই তো আপনি ছাইয়া হয়ে গেলেন আমার। এখন যদি এই ভাইয়া ডাকাটাই আমি ভুলে যাই তবে কিভাবে হবে বলুন তো? নির্ময় হাত উচালো। তার ডান হাতের তর্জনী আঙুল দ্বারা বন্ধ করলো চৌধুরীর 2 ঠোঁট শীতল কণ্ঠে বলল, আজ থেকে তোমার মুখে ভাই ডাক্তার উপরে নিষেধাজ্ঞা জারি করলাম মেয়ে। কোনো ভাইরাই চলবে না আর। আমি আর তোমার মুখ থেকে, আচ্ছা, আমি তোমার মুখ থেকে নিজের নাম শুনতে চাই। তুমি আমায় নির্ময় বলে ডাকবে, শুধুমাত্র নির্ময়। চৌধুরীর সুযোগ জবাব দিল নির্ময়ের কথায়। বলল, পারবো না, এতদিনের অভ্যাস আমার। তাছাড়া আপনি আমার বয়সেও অনেক বড়। নির্ময় অসহায় দৃষ্টিতে তাকালো চৌধুরীর পানে। কাতর স্বরে বলল, তাই বলে বিয়ের পরও বরকে ভাই বলবে তুমি? একটু থামলো নির্ময়। গোল গোল চোখে চৌধুরীর দিকে তাকিয়ে বলল, আচ্ছা, তুমি কি আমার ছেলে মেয়েদের দিয়ে আমাকে মামা ডাক শোনানোর পায়তারা করছো নাকি? তুমি তো দেখছি ভারী বাজি মহিলা। চৌধুরী প্রথমে বিষয়টা না বুঝেও যখন বুঝলো, খিলখিল করে হেসে উঠল সে। হাসতে হাসতে বলল, তেমন হলে ব্যাপারটা কিন্তু খুব একটা মন্দ হয় না। নির্ময় তাকালো চৌধুরীর হাস্যোজ্জ্বল মুখের দিকে। মুগ্ধ হলো সে। কেমন ঘোর লেগে যাচ্ছে তার। মনের ভেতর নিষিদ্ধ চাগুলো হাত পা মিলে উঠতে শুরু করলো। এই মুহূর্তে ভয়ঙ্কর কিছু ঘটিয়ে ফেলতে ইচ্ছা করছে তার। হুট করে যেন ভীষণ গরম লাগতে শুরু করেছে নির্ময়। হাতে কালো বেল্টের ঘড়িটা সে খুলে রাখলো বিছানার পাশের ছোট্ট টেবিলের উপরে। পাঞ্জাবির উপর 2টা বাটন খুললো সে। জোরে একটা নিঃশ্বাস নিয়ে অদ্ভুত দৃষ্টিতে তাকালো চৌধুরীর পানে। যেন নেশা ধরে গেছে তার। চৌধুরী তাকালো নির্ময়ের পানে। চোখে চোখ পড়লো তাদের। কেঁপে উঠলো চৌধুরীর তরু। এ কেমন দৃষ্টি নির্ময়ের! এ দৃষ্টি মানে অজানা নয় তার। ভীত হলো চৌধুরী। লজ্জায় আড়ষ্ট হয়ে উঠল কিছুটা। উঠে দাঁড়ালো সে। আলমারির দিকে পা বাড়ালো দ্রুত। নির্ময় ভ্রু কুঁচকে তাকালো সেদিকে। বলল, কোথায় যাচ্ছ? এলোমেলো দৃষ্টি ফেললো চৌধুরী। আমতা আমতা করে বলল, ফ্রেশ হয়ে আসি একটু। নির্ময় হাত বাড়িয়ে ধরলো চৌধুরী 1 হাত। হ্যাচকা টান মেরে ফেললো বুকের উপর। ধীরে সুস্থে চৌধুরীর কোমর পেঁচিয়ে ধরে শুয়ে পড়লো বিছানায়। মুদিত কণ্ঠে বলল, ফ্রেশ কাল সকালে একসাথে হবে, এখন হতে হবে না। লজ্জায় আড়ষ্ট হয়ে উঠল চৌধুরী। এ লোকের সাথে থাকতে হলে লজ্জায় মরতে হবে তাকে। গাল দুটোতে রক্তিম আভা ছড়িয়ে পড়লো একটু একটু করে।
কেমন একটা অদ্ভুত ভালো লাগে, অসাড় হয়ে পড়ছে তার সমস্ত কায়া। তবু লজ্জারা যেন নাছোড় বান্দা। চৈত্রী নিজের কোমর থেকে নির্ময় হাত ছড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। নির্ময় আরো শক্ত হাতে ধরল চৈত্রীর নরম সুডল কোমরখানা, ঘুরে গিয়ে উপর হয়ে শুয়ে পড়লো তার উপর। এক হাতে চৈত্রীর ছোট ছোট চুলগুলো তার কানের গোড়ায় গুছতে গুছতে বলল, রাজের কিলঘুষি খেয়ে বিশাল এক পর্বের যুদ্ধ জয় করে বিয়ে করেছি তোমাকে। বেশ কিছুদিন বাসরটাও স্থগিত রেখে আজ তোমাকে কাছে পেয়েছি। কি ভেবেছো এত সহজেই ছেড়ে দেবো তোমায়? বাসন না করে আজ আর ছাড়ছি না, বুঝছো মেয়ে? চৈত্রী ঢোক গেল, কিছু বলার উদ্দেশ্যে মুখ খুলল সে, তবে দুই ওষ্ঠ চালনা করে শব্দ করতে পারল না আর একটাও। তার আগেই তার নরম কোমল গোলাপি রঙা ওষ্ঠজোড়া বাঁধা পড়ল নির্ময় শুষ্ক ওষ্ঠজোড়ায়। নিজের সাথে সে পরম যত্নে আবদ্ধ করে নিল তার প্রিয় মেয়েটাকে। আকস্মিক এই আক্রমণে হকচকে উঠল চৈত্রী, চোখ দুটো বড় বড় হয়ে গেল অসম্ভব ভাবে। সে খামচিয়ে ধরল বাহু। নির্ময় আর গভীরভাবে আঁকড়ে ধরল চৈত্রীকে। বেসামাল হলো তার হাতের স্পর্শ। চৈত্রী শিউরে উঠল আরো। তার সারা অঙ্গে শিশির অনুভূতি যেন ডানা মেলতে শুরু করলো। শিশির অনুভূতি শিরদাঁড়া বেয়ে গড়িয়ে নামতে শুরু করলো শীতল রক্তস্রোত। খানিক পর চৈত্রী শান্ত হলো। পরম আবেশে চোখ দুটো বন্ধ করে নিল সে। সায় দিতে শুরু করলো নির্ময়ের আকুল আহ্বান। পুরো রুম জুড়ে মুখরিত হলো দুই নর নারীর ভারী নিঃশ্বাসের ধ্বনিতে। ক্রমেই চৈত্রীর সাথে পরিচয় ঘটলো নির্ময়ের সর্বোচ্চ নির্লজ্জতার সাথে। দুজন পাড়ি দিল সম্পর্কে নতুন এক অধ্যায়, নতুন এক সুখের ঠিকানায়। পূর্ণতা পেল তাদের এত দিনের ভালোবাসার। সময় প্রবাহমান, সে প্রবাহিত হচ্ছে ঘড়ির কাঁটায়, টিকটিক আওয়াজ তুলে প্রতি মুহূর্তে। এর মধ্যে কেটে গেছে অনেকটা দিন, প্রায় 3 থেকে 4 মাস হবে হয়তো অবিবাহিত হয়েছে। তবে এর মধ্যে বদলে গেছে অনেক কিছুই। সম্পর্করা রূপ নিয়েছে নতুনত্বে। নির্ময় আর চৈত্রীর ভালোবাসা গাঢ় হয়েছে আরো। দুজন যেন এখন দুজনকে চোখে হারায় প্রতি ক্ষণে ক্ষণে। তারা যেন একজন অপরজনকে ছাড়া অপূর্ণ নিঃস্ব। নির্ময় ধীরে ধীরে চৈত্রীর জন্য পাগল হয়ে উঠেছে আরো। চৈত্রী মাঝে মাঝে অবাক হয় নির্ময়কে দেখে। একটা মানুষ এতটা ভালো কিভাবে বাঁচতে পারে? বিয়ের 3 দিনের মাথায় চৈত্রীকে নিয়ে ঢাকায় এসে পড়েছিল নির্ময়। হল থেকে বেরিয়ে এসে ছোটখাটো একটা বাসাও নিয়েছে তারা। টুকিটাকি ছোটখাটো সাংসারিক জিনিসপত্র কিনে টোনাটুনি সংসারও শুরু করেছে সেই কবে থেকে। নির্ময়ের আউটসোর্সিং এর কাজটা ভালোই চলছে ইদানিং। এর মধ্যে চৈত্রী আবার টিউশনি করাচ্ছে কিছু। সব মিলিয়ে তাদের চলে যাচ্ছে ভালোভাবে। মাস শেষ আর তাদের হাত পাততে হয় না বাবা মায়ের কাছে। একে অপরের নির্ভরতা হয়ে খুব সুন্দরভাবে সংসারটা সাজিয়েছে তারা। সব ঠিকঠাকই চলছিল, তবে এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে অন্য কিছু। চৈত্রীর শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না তেমন। শরীরটা দুর্বল লাগে সব সময়, খেতে ইচ্ছে করে না কিছু খেলেই বমি আসে আকাশ পাতাল কাঁপিয়ে। মেজাজটাও কেমন খিটখিটে হয়ে গেছে আগের থেকে। কিছুই যেন ভালো লাগে না তার। মুড সুইং ঘটে হঠাৎ হঠাৎ। লক্ষণগুলো মোটেও ভালো ঠেকছে না চৈত্রীর কাছে। তার উপর গত মাসে পিরিয়ডও হয়নি আবার। সব মিলে ভয় বাড়ছে তার। আচ্ছা, সে যা ভাবছে এটা কি যদি সত্যি হয়? ভাবতে চেহারা যেন ফ্যাকাশে রক্তহীন বর্ণ ধারণ করেছে। নির্ময় তাকে বারবার বলে দিয়েছে এ মুহূর্তে সে বাচ্চা নিতে ইচ্ছুক নয়। তারা দুজনই পড়াশোনা করছে এখন। এই সময়টা মোটেও বাচ্চা নেওয়ার উপযুক্ত সময় নয় বলে মনে করে নির্ময়। এখন বাচ্চা হলে তারা বাচ্চা সামলাবে নাকি পড়াশোনা করবে, কোনটা? তাছাড়া নির্ময় কোনো নির্দিষ্ট চাকরি করে না এই মুহূর্তে। একটা বাচ্চা হলে তাকে হেলায় ফেলায় বড় করার কোনো ইচ্ছে নেই তার। চৈত্র সব দিক বিবেচনা করে বেশ সাবধানেই ছিল এ বিষয়ে, কিন্তু কোথা থেকে কি হলো কিছুই বুঝতে পারছে না। হয়তো তাদের ভুলের কারণে সংঘটিত হয়েছে বিষয়টা। চৈত্রী প্রায় 30 মিনিট ধরে প্রেগনেন্সি কিট হাতে নিয়ে বসে আছে ওয়াশরুমে। পরীক্ষা করার সাহস হচ্ছে না। তার মন বলছে প্রেগনেন্সি কিটটাকে তার মনের ধারণাটাই সত্যতার প্রমাণ দিবে, কিন্তু এভাবে বসে থাকলেও তো হবে না। তাকে নিশ্চিত হতে হবে তার ভাবনাটাই ঠিক কিনা সে বিষয়ে। হতেও তো পারে তার ভাবনা ভুল। এভাবে একটা ভাবনাকে মনে প্রাণে আঁকড়ে ধরে বসে থাকলে তো আর হবে না। আর তাছাড়া বিষয়টা শিওর হয়ে সে অনুযায়ী প্রস্তুত হতে হবে তাকে। নিজের বাচ্চাকে লালন পালন করতে হবে তো।
মনের মধ্যে কিছুটা সাহস সঞ্চয় করে নিজের প্রেগনেন্সি পরীক্ষার জন্য উদ্যত হলো চৈত্রী। চোখ করে করলো পরীক্ষাটা। চোখ খুলতে যেন থমকে গেল সে। তার ভাবনাটাকে সত্যি প্রমাণ করে প্রেগনেন্সি কিটটা তাকে জানান দিলেও সে মা হতে চলেছে। এতক্ষণের হাজারো চিন্তা ভাবনা তার যেন উবে গেল নিমিষেই, আর সেখানে জায়গা করে নিল গভীর মাতৃবোধ। সে মা হতে চলেছে, হোক সেটা ভুলক্রমে। ছলছল করে উঠল চৈত্রীর চোখ জোড়া। নিজের অজান্তেই তার হাত চলে গেল পেটে। এখানটায় ঠিক এখানকায় বেড়ে উঠেছে আরেকটি ক্ষুদ্র প্রাণ, তার অংশ, যে তাকে মা বলে ডাকবে, তাকে প্রথম মাতৃত্বের স্বাদ অনুভব করাবে। তার বাচ্চা আসছে, শেষ পর্যন্ত সেও মা হতে চলেছে। পরক্ষণে চৈত্রীর মনে এলো নির্ময়ের কথা। ভীত হলো সে। আচ্ছা, নির্ময় জানলে খুব কি রেগে যাবে? সে কি তাকে বাচ্চা নষ্ট করতে বলবে? ভাবতে আটকে উঠল চৈত্রী। না না, সে কখনো নিজের বাচ্চাকে নষ্ট করতে দিবে না, কখনো না। সে তার মা। কিন্তু নির্ময় তো বাচ্চা চায় না এই মুহূর্তে। চৈত্রী কি করবে? ভয় বাড়ছে তার। নির্ময় কিনা কি প্রতিক্রিয়া দেয় এই ভেবে মনের মধ্যে অস্থিরতা ডানা মেলছে তার খুব করে। এ সময় নিজের মাকে খুব মনে পড়ছে চৈত্রীর। একমাত্র মাই পারে তাকে সঠিক কোনো সমাধান দিতে। দ্রুত ওয়াশরুম থেকে বেরিয়ে এলো চৈত্রী। বিছানার উপর ফেলে রাখা মোবাইলটা নিয়ে কল লাগালো চামেলি বেগমকে। সূর্যটা হেলে পড়েছে আকাশের এক কোণে। পাখিরা তাদের সারাদিনের খাবারের খোঁজের সমাপ্তি ঘটিয়ে ডানা মেলে ফিরছে নিজেদের বাসগৃহে। সন্ধ্যা নেমেছে। চৈত্রী নির্ময় ঘরেই ছিল। এই সন্ধ্যার সময়টা চৈত্রীর টিউশনে থাকার কথা থাকলেও যায়নি সে। শরীরটা দিন দিন বড্ড নাজুক হয়ে পড়েছে। একে তো প্রথম মা হওয়া চৈত্রীর, সে এখনো এসব বিষয়ে যথেষ্ট অপরিপক্ক। কখন কি করতে হবে, কি খেতে হবে, তেমন কিছুই জানা নেই তার। কেউ যে তাকে বলে দিবে, তাকে পরামর্শ দিবে বা তার যত্ন নিবে, তাও তো পারছে না। এখানে যে তার কেউ নেই। নির্ময়কেও বলা হয়নি কথাটা এখনো। নির্ময় যদি রেগে যায় তখন কি হবে? ভীষণ ভয় হচ্ছে চৈত্রীর। কোনো ডাক্তারের সাথেও এখনো যোগাযোগ করেনি চৈত্রী। শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিক চাপ যেন তাকে নাজুক করে তুলেছে আরো। বিষয়টা নিয়ে নির্ময় চিন্তায় আছে খুব। হঠাৎ মেয়েটার কি হলো? নির্ময় বারবার চৈত্রীকে ডাক্তারের কাছেও নিয়ে যেতে চেয়েছে, কিন্তু চৈত্রী বারংবার গ্যাস্ট্রিকের সমস্যা বলে এড়িয়ে গিয়েছে বিষয়টা। তবে আজ আর থাকা যাচ্ছে না। মুখ দেখেই বোঝা যাচ্ছে অসুস্থ হয়ে পড়েছে মেয়েটা। চোখ মুখের রং কেমন পাল্টে গেছে মেয়েটার। নির্ময় আজ ভেবে রেখেছে সে চৈত্রীকে নিয়ে ডাক্তারের কাছে যাবেই যাবে। যদি চৈত্রী অনেক চেষ্টা করেছে ডাক্তারের কাছে না যাওয়ার জন্য, কিন্তু নির্ময় শোনেনি। নামাজ শেষ করে সে রেডি হয়ে বসে আছে। চৈত্রী এখনো রেডি হওয়ার পথে। জামা কাপড় পাল্টাচ্ছে তো পাল্টাচ্ছে না। শেষে নির্ময় ধমকে তাকে ওয়াশরুমে পাঠিয়েছে জামা কাপড় পাল্টাতে। নির্ময় চৌধুরীর জন্য অপেক্ষা থাকা অবস্থায় দরজার কলিং বেলটা বেজে উঠল হঠাৎ। এ সময় আবার কে এলো? নির্ময় উঠে দাঁড়ালো, গিয়ে খুললো দরজাটা। দরজাটা খুলে সামনে তাকাতেই চমকে উঠল সে। নির্ময় শ্বশুর, শাশুড়ি, বাবা, মা সবাই এসেছে। সবাই হঠাৎ তার বাসায় আসবে যে তাও তো কিছু জানায়নি। নির্ময় অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সবার পানে। তার অবগতার মধ্যেই তাকে ঠেলে ভিতরে ঢুকলো সবাই। তাদের হাতে বেশ কিছু মিষ্টির প্যাকেট, ঠোঁটে লেগে আছে মিষ্টি হাসি। নির্ময় তাকালো তাদের পানে, অবাক সুরে বলল, তোমরা হঠাৎ আসবে যে জানালেও না তো। জানালে আমি গিয়ে নিয়ে আসতাম। কেউই তেমন পাত্তা দিল না নির্ময়ের কথায়, উত্তর দিল না। ভেতরে ঢুকতে ঢুকতে মুনিয়া বেগম বললেন। সবার কথার মধ্যে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো চৌধুরী। বাইরে এসে সবাইকে দেখে হকচকে উঠল সে। এরা সবাই এসেছে কেন? তবে কি সেদিন মাকে তার প্রেগনেন্সির ব্যাপারে জানানোর পর সবাইকে জানিয়ে দিয়েছে সে? তাই বাক্স বস্তা বেঁধে কি এরা সবাই চলে এসেছে এখানে? হাতে তো মিষ্টির প্যাকেটও দেখা যাচ্ছে আবার। চৌধুরীর দিকে এগিয়ে গেল চামেলি বেগম। তার কপালে একটা চুমু খেয়ে বললেন, কেমন আছিস মা? শরীর ভালো আছে তো? মুনিয়া বেগমে এগিয়ে গেল চৌধুরীর পানে। তার গালে আলতোভাবে হাত রেখে বলল। ভয়ে গলা শুকিয়ে আসছে চৌধুরীর। নির্ময়কে তো এখনো জানানো হয়নি সবটা। সব শুনে নির্ময় ঠিক কি বলবে বুঝতে পারছে না কিছুই। সে ভয়ে ভয়ে তাকালো নির্ময়ের পানে। নির্ময় ভ্রু কুচকে তার দিকে তাকিয়েছিল এতক্ষণ। ভ্রুদয় কুচকে রেখে সে প্রশ্ন করলো, খুশি সংবাদ মানে? কোন খুশি সংবাদের কথা বলছো তোমরা? আমি তো কিছুই বুঝতে পারছি না। সুলতান সাহেব তাকালেন ছেলের পানে, থমথমে কণ্ঠে বললেন। বাবার কথা শুনে যেন চমকে উঠল নির্ময়। কি বলছে সুলতান সাহেব? সে বাবা হতে চলেছে? অবিশ্বাস্য লাগছে কথাটা। সে কি সত্যি শুনছে নাকি সবটাই স্বপ্ন? ভুল শুনছে না তো?
নির্ময় আগ্রহী দৃষ্টি নিয়ে বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞেস করলো। সত্যি বাবা হতে চলেছি আমি? এদিকে মুনিয়া বেগম তাকালেন ছেলের পানে, হাস্যোজ্জ্বল মুখে বললেন। মুহূর্তে হৃদয়ের গহীনে প্রবল বেগে যেন তার বয়ে যেতে লাগলো আনন্দেরা। সে বাবা হতে চলেছে। সে আর বাবা, তার ঘর আলো করে ছোট্ট এক সদস্যের আগমন ঘটবে, যে কিনা বাবা বলে ডাকবে তাকে। ছোট ছোট হাত বাড়িয়ে ধরবে তার মোটা পুরুষালী আঙুলগুলো। একজন পুরুষের জন্য এর থেকে সুখকর অনুভূতি আর কি হতে পারে? হ্যাঁ, সে এই মুহূর্তে বাচ্চার জন্য প্রস্তুত ছিল না। তাই বলে কি সে বাচ্চা চায় না? অবশ্যই চায়। শুধুমাত্র নিজেদের পরিস্থিতি আর চরিত্রের জন্য এই মুহূর্তে বাচ্চা চাইছিল না সে। কিন্তু অনাকাঙ্ক্ষিত এই সংবাদটি তার মনের সুপ্ত বাসনা, তার বাবা হওয়ার অনুভূতিকে জাগ্রত করে তুলেছে মুহূর্তে। প্রফুল্ল চিত্তে লাফিয়ে উঠল সে। নিজের আনন্দকে ভাগ করে নিতে চৈত্রীর দিকে এগিয়ে যেতে উদ্যত হলো সে। কিন্তু 2 পা পাড়াতেই থেমে গেল সে। মাথা ঘুরিয়ে তাকালো সবার দিকে। সাথে সাথে হৃদয়ে এতক্ষণে উঠতে থাকা আনন্দের প্রজাপতিরা রূপ নিল অভিমানে। সে বাবা হতে চলেছে, অথচ সে জানে না। সে ছাড়া বাকি সবাই জানে। যেখানে সে বাবা হতে চলেছে এই খবরটা সবার আগে তার জানার কথা, সেখানে তাকে কিনা অন্যদের কাছ থেকে শুনতে হচ্ছে সুখকর সংবাদ। তীব্র অভিমানেরা জেঁকে ধরল নির্ময়ের ছোট্ট হৃদয়কে। মলিন হলো তার মুখশ্রী। অভিমানের দৃষ্টিতে একবার সে তাকালো চৌধুরীর পানে, অতঃপর নীরবে নিঃশব্দে পা বাড়ালো রুমের দিকে। চৌধুরী ভয় পেয়ে গেল আরো। লোকটা কি রেগে গেছে ভীষণ? এখন এই বাচ্চাটার জন্য তাকে কি দোষারোপ করবে? ঝামেলা করবে কি? খুব করলে করুক, নিজের সন্তানের জন্য সবটা মাথা পেতে নিবে সে সব। কিন্তু তার আগে লোকটার ভাব গতিক বোঝা উচিত। তার লোকটাকে বোঝানো উচিত। চৌধুরী বিশ্বাস সে যদি নির্ময়কে ভালোভাবে বোঝায়, নির্ময় বুঝবে অবশ্যই। যদিও এই বোঝানোটা তার আগে বোঝানো উচিত ছিল, কিন্তু সে একটু সময় নিয়ে ভালোভাবে বুঝতে চেয়েছিল নির্ময়কে। কে বুঝেছে এর মধ্যে মা বাবা শ্বশুর শাশুড়ি সব এসে হাজির হবে? ঢোক গিললে চৌধুরী একরাশ ভয় নিয়ে রুমে গেল সে। নির্ময় চুপচাপ বসে আছে বিছানার উপর। চৌধুরী বসলো তার পাশে। নির্ময় পাত্তা দিল না, ফিরেও তাকালো না চৌধুরীর পানে। চৌধুরী একটু ঘেঁষে বসলো নির্ময়ের দিকে। নির্ময় তার দিকে না তাকিয়ে সরে বসলো কিছুটা। আহত হলো চৌধুরী। অসহায় ভঙ্গিতে হাত রাখলো নির্ময়ের কাঁধে। নির্ময় হাতটা সরিয়ে দিল। উঠে দাঁড়িয়ে রুম থেকে বেরোতে উদ্যত হলো দ্রুতই। চৌধুরী বিপাকে পড়লো যেন। নির্ময়কে এই মুহূর্তে বেরিয়ে যেতে দেওয়া যাবে না, তাকে বোঝাতে হবে। আর কোনো উপায় না পেয়ে দ্রুত বিছানা থেকে উঠে দাঁড়ালো চৌধুরী। লম্বা লম্বা পা ফেলে পেছন থেকে জড়িয়ে ধরলো নির্ময়কে। কাতর কণ্ঠে বলল, রাগ করেছেন আমার উপর? আমার এবার দোষ কি বলুন? ভুল ক্রমে হয়ে গেছে। যা হয়েছে সবটাই অনাকাঙ্ক্ষিত। এজন্য প্লিজ আপনি ওর থেকে মুখ ফিরিয়ে নেবেন না, ওকে শাস্তি দিবেন না প্লিজ। নির্ময় বলল না কিছুই। সোজা মূর্তির মতো দাঁড়িয়ে রইল সে। চৌধুরী ঘুরে গিয়ে সামনে দাঁড়ালো তার সামনে। নিজের হাত বাড়িয়ে নির্ময় হাতটা টেনে রাখলো তার পেটে। মৃদু কণ্ঠে বলল, অনুভব করতে পারছেন তাকে, আপনার সন্তানকে? আপনার অংশ সে, আপনার সন্তান। এতক্ষণ পর মুখ খুলল নির্ময়। তেতে উঠল সে। দাঁতে দাঁত চেপে বলল, আমার সন্তান? তোমার মনে হয় ও আমার সন্তান? অবাক হলো চৌধুরী। নির্ময় ঠিক কি বলতে চাইছে? এ সন্তান তো তারই। এখানে আবার মনে হওয়া বা না হওয়ার কি আছে? নির্ময় কি তবে তার বাচ্চাকে অস্বীকার করতে চাইছে? একটু সময়ের জন্য চৌধুরী যেন থমকে গেল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মানে কি বলতে চাইছেন আপনি? নির্ময় হাত বাড়িয়ে খামচে ধরল চৌধুরীর 2 বাহু। অগ্নি কণ্ঠে বলল, আমার সন্তান আমাকে কেন অন্যের মুখ থেকে শুনতে হবে? আমি বাবা হতে চলেছি, আমার সন্তান আসবে, আমি কেন সবার আগে সে খবর পাবো না? কেন? চৌধুরী স্বস্তির নিঃশ্বাস ফেলল কিছুটা। তার মানে সে যেটা ভেবেছিল তেমন কিছুই নয়। নির্ময়কে বোঝানোর ভঙ্গিতে সে বলল, আমি যখন বিষয়টা জানতে পারি তখন ঘাবড়ে গিয়েছিলাম অনেকটা। এখন এই মুহূর্তে আপনি বাঁচার জন্য প্রস্তুত ছিলেন না আমি জানি। আমাকে অনেকবার সাবধান করেছিলেন এই বিষয়ে। এর মধ্যে আমি এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে ফেলেছি। আমি ভয় পেয়ে গিয়েছিলাম খুব। কি করব না করব বুঝে উঠতে পারছিলাম না। তখনই মায়ের কাছে কল করেছিলাম পরামর্শের জন্য। মা যে এভাবে সবাইকে বলে দিবে আমি না বুঝতে পারিনি। বিশ্বাস করুন, মাকে ছাড়া আমি আর নিজে থেকে কাউকে বলিনি এই কথা। নির্ময় তাকালো চৌধুরীর পানে। বাহু থেকে হাত দুটো হালকা হলো তার। বলল, বুঝলাম তুমি কাউকে বলনি, কিন্তু আমাকে কেন জানাওনি? আমি বাবা হতে চলেছি এটা জানার অধিকার কি আমার নেই? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম খুব। ভেবেছিলাম আপনি হয়তো রেগে যাবেন, নষ্ট করে দিতে বলবেন বাচ্চাটাকে। আমি যে কিছুতেই নষ্ট করতে পারবো না আমার বাচ্চাকে। নির্ময় রেগে গেল আরো।
এমনিতেই রেগেছিল সে। চৈত্রী এই কথাটা তাকে রাগে দিতে যেন আগুনে ঘি ঢালার কাজ করলো। সে নষ্ট করে দিতে চাইতো, তাও আবার তার নিজের বাচ্চা। এতটা নিজ ভাবে মেয়ে থাকে। এতদিনই চৈত্রী তাকে এই ছিনল। গর্জে উঠল নির্ময়, বলল, আমাকে তোমার কি মনে হয়? আমি খারাপ, বাজে? আমি আমার নিজের সন্তানকে নষ্ট করে দিতে চাইতাম? এতটা জঘন্য লোক আমি? কি মনে হয় তোমার? নির্ময় চিৎকার শুনে তাদের রুমে দৌড়ে এলো সবাই। নির্ময় তাকালো সবার পানে। চোখ দুটো লাল হয়ে উঠেছে ক্রমে। ক্রোধে জ্বলে উঠছে তার সর্বাঙ্গ। এই মুহূর্তে সে এখানে থাকলে ঝামেলা বাড়বে আরো। নিশ্চয়ই বাবা মা শ্বশুর শাশুড়ির সামনে নিজের গর্ভবতী স্ত্রীর সাথে ঝামেলা করা কোনো সুপুরুষের কাজ নয়। নির্ময় ছেড়ে দিল চৈত্রীকে। রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেল রুম থেকে। রাত গড়িয়েছে অনেকটা। নিস্তব্ধ হয়ে পড়েছে ব্যস্ত নগরী। চারদিক অন্ধকার যেন গাঢ় হয়ে পড়েছে ধীরে ধীরে। দোকানপাট বন্ধ করে যে যার ঘরে ফিরেছে অনেক আগে। নির্ময় বাসা ফিরেছে মাত্র। সে সন্ধ্যার পরে যে রেগে মেগে বেরিয়ে গিয়েছিল ওর বাসা থেকে, আর ফেরেনি সে। তখন চৈত্রীর মাথায় বড্ড আহত হয়েছিল। সে হৃদয় যেন আঘাত করেছিল চৈত্রীর কথাটা। সে কি এতই খারাপ যে নিজের বাচ্চাকে মেরে ফেলবে? চৈত্রী তার সম্পর্কে ভাবলো কিভাবে এমন একটা কথা? কিন্তু বাইরে গিয়ে একা কিছুটা সময় কাটিয়ে ধীরে ধীরে রাগ পড়েছে তার। সম্পূর্ণ দোষটা মেয়েটাকেও তো দেয়া যায় না। সেই একবার নয় বারবার চৈত্রীকে বারণ করেছে বাচ্চার ব্যাপারে। হয়তো তার বারণটাই মেয়েটার মনে মুহূর্তে ভয় সৃষ্টি করেছিল। শুধু মেয়েটাকে একার দোষ দিলে তো আর হবে না, তাই না? নির্ময় ভাবলো অনেকক্ষণ। যতই রাগ থাকুক না কেন, সেটা দেখানোর সময় মোটেই এখন নয়। মেয়েটা প্রেগনেন্ট এখন। এই মুহূর্তে তার যত্ন নেওয়া, তাকে ভালোবাসা রাখাই তার মূল দায়িত্ব। আর তাছাড়া এই রাগ অভিমানের পাল্লায় পড়ে সে নিজের সন্তান থেকে দূরে থাকতে পারবে না কিছুতেই। সে চায় তার সন্তানকে প্রতিটি মুহূর্তে অনুভব করতে, তাকে ভালোবাসতে। মনের কোণে বিভিন্ন চিন্তা ভাবনা ধারণ করতে করতে বাসার ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকলো সে। চারদিকে ড্রিম লাইটের টিমটিমে আলো দেখা যাচ্ছে। হয়তো ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে সবাই। দীর্ঘশ্বাস ফেলল নির্ময়। ঢুকলো নিজের রুমে। দরজা আটকে বিছানায় বসে আছে এখন। নির্ময় তাকালো সেদিকে। গায়ের শার্টটা খুলতে খুলতে বলল, এখনো ঘুমাওনি কেন? এই অবস্থায় এত রাত জাগা নিশ্চয়ই ভালো কাজ নয়। চৌধুরী তাকালো নির্ময়ের পানে। দৌড়ে এসে জাপটে ধরল তাকে। থুপিয়ে কেঁদে উঠে বলল, আমার মাফ করে দিন। আমি বুঝতে পারিনি, আমি ভয় পেয়ে জিতলাম। আসলে আমার দ্বারা ভুল হয়ে গেছে। হ্যাঁ, এমন আর কখনো করবো না আমি। দয়া করে রাগ করে থাকবেন না আমার উপর। আমি খুব ভালোবাসি আপনাকে, খুব ভালোবাসি। নির্ময় হাত রাখলো চৌধুরীর মাথায়। তার রাগ তো আগেই পড়েছে, তবুও মেয়েটা তার রাগ ভাঙানোর জন্য বসে আছে রাত জেগে। সে জানে মেয়েটার শরীরটা ভালো নয়। এতদিন মেয়েটার অসুস্থতার গুলো সে নিজের চোখে দেখেছে। নির্ময় হাত বলি দিতে লাগলো চৌধুরীর চুলের ভাঁজে। শীতল কণ্ঠে বলল, রেগেছিলাম, এখন নেই। ভেবে দেখলাম রেগে থাকলে আমারই লস। বউ বাচ্চা দুজনের ভালোবাসা থেকেই বঞ্চিত হতে হবে আমাকে। একটু থামলো নির্ময়। কিছুটা অভিমানী কণ্ঠে বলল, তবে আমি তোমার ভাবনার মতো অতটাও খারাপ নই চৈত্র। হয়তো আমাদের পরিস্থিতির কথা চিন্তা করে বাচ্চা নিতে প্রস্তুত ছিলাম না এখনই, তাই বলে নিজের বাচ্চা মেরে ফেলবো এতটাও নীচ আমি নই। আর একটু বিশ্বাস করতে পারতে তুমি আমাকে। চৌধুরীর কান্নার বেগ বাড়লো আরো। নাক টেনে বলল, আমার ভুল হয়ে গেছে, প্লিজ মাফ করে দিন আপনি আমায়। নির্ময় উত্তর দিল না কোনো। পরম আবেশে চৌধুরীকে আবদ্ধ করলো নিজ বাহুডোরে। পরিশিষ্ট দীর্ঘ 9 মাস অন্তঃসত্ত্বা অবস্থা পার করে এক ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দিয়েছে চৌধুরী। তাকে নিয়ে চলছে নির্ময় চৌধুরী জীবন। তাই বলে চৌধুরী পড়াশোনা কিন্তু বন্ধ হয়নি। সে ঘর বাহির দুটোই সামলাচ্ছে শক্ত হাতে। একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, অন্যদিকে সন্তানকে লালন পালন করতেও কমতি রাখেনি কোনো। আর তাকে ঘরে বাইরে প্রতিটি কাজে সাহায্য করছে নির্ময়। চৌধুরীর অর্ধাঙ্গ হওয়ার সম্পূর্ণ দায়িত্ব পালন করছে সে। দুজন দুজনের সহযোগিতা এগিয়ে চলছে তারা তাদের ভবিষ্যৎ জীবনে। সন্তান গর্ভে নিয়েও রোজ ক্লাস করেছে চৌধুরী। ক্লাসের অনেকে আর চোখে তাকিয়েছে তার দিকে। মাঝে মাঝে তো কত মানুষ তো তার মুখের উপর হেসেছে, কটু কথা বলেছে, তবে তাদের কোনো কথাতেই জবাব দেয়নি সে, বা মন খারাপ করেনি একটুকু। এসব মানুষের কথা ধরে বসে থাকলে চলবে? তার জীবনে তার স্বামী, সন্তান আগে। প্রেগনেন্সি পুরো সময়টা চামেলি বেগম এবং মুনিয়া বেগম ওলটপালট করেছিল চৌধুরীর সাথে। চৌধুরীকে সাহায্য করেছে প্রতি মুহূর্তে। আর বাকি যে কাজগুলো তাদের সাহায্য করা সম্ভব নয়, সেখানে সাহায্য করেছে নির্ময়। চৌধুরীকে প্রতিদিন ভার্সিটিতে নিয়ে গিয়েছে, আবার এনেছে।
প্রতি মুহূর্তে তার পাশে থেকে সাহায্য করেছে, তার ভালো খারাপের খেয়াল রেখেছে। বিজ্ঞান বিভাগে ছাত্র হওয়ার পরও ভার্সিটিতে ঘুরে ওর কাছ থেকে চৈত্রীর জন্য নোটস সংগ্রহ করেছে সে। সর্বোপরি সব দিক থেকে মেয়েটাকে আগলে রেখেছে সে।